বলের সংজ্ঞামূলক ধারণা। আচ্ছা, আমরা পড়ছি কি নিউটনিয়ান বলবিদ্যা, পড়ছি কি আমরা নিউটনিয়ান বলবিদ্যা। সো আমি যদি এটিকে ভাঙি, নিউটনিয়ান বলবিদ্যাটা আসলে কি দাঁড়াচ্ছে দেখো, তোমরা এখানে দুটা নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, সো এখানে দুইটা শব্দ আছে দেখো, বলবিদ্যা আছে, একটা শব্দ হচ্ছে বলবিদ্যা, আরেকটা কি আছে আমার এখানে নিউটনিয়ান। সো নিউটনিয়ান তো বুঝতেই পারছো বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে করা হয়েছে এই জন্য, কিন্তু এই বলবিদ্যাটা কিন্তু প্রতিষ্ঠাতা আমি নিউটনকে বলা যায় না শুধুমাত্র, যদিও নিউটনকে এই বলবিদ্যার জনক বলা যায়, কিন্তু নিউটনের সাথে সাথে কিন্তু আরো দুজন বিজ্ঞানী আছে, একজন হচ্ছে গ্যালিলিও, একজন হচ্ছে কি গ্যালিলিও আছে, গ্যালিলিও প্লাস হচ্ছে স্যার হ্যামিল্টন আছেন। এই স্যার হ্যামিল্টন আর হচ্ছে স্যার হ্যামিল্টন এবং গ্যালিলিও, এই দুইজনের সাথে নিউটনের যে সূত্র ছিল, নিউটনের যে কম্বিনেশন ছিল, এই তিনটার সমন্বয়ে কিন্তু বলবিদ্যাটা গঠিত হয়েছে। অর্থাৎ বলবিদ্যাতে কিন্তু তিনজনের অবদানটা সর্বাধিক। একজন হচ্ছে প্রথম ধারণাটা কিন্তু গ্যালিলিও, কারণ হচ্ছে এই বলবিদ্যায় বল সম্পর্কে প্রথম যে ধারণাটা দেন তিনি কিন্তু ছিলেন গ্যালিলিও। অর্থাৎ বলের একটা ধারণা, প্রথম যে নামকরণের যে ধারণাটা ছিল তার কিন্তু শুরুটা হয়েছিল গ্যালিলিও দিয়ে। পরবর্তীতে বলের সুস্পষ্ট একদম ধারণাটা পাওয়া যায় নিউটন থেকে। নিউটন মানে হচ্ছে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন থেকে কিন্তু বলের একদম সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যায়। এই জন্য কিন্তু আমরা কিন্তু নিউটন এই যে বলবিদ্যার জনক হিসেবে কিন্তু পরবর্তীতে আমরা নিউটনকে ধরি। আচ্ছা, তো এখানে দেখো তার মানে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যাটা কিন্তু তিনজনের কম্বিনেশন বলা যায়, একটা প্যাকেজ। সেই প্যাকেজটা কি কে আছে? গ্যালিলিও আছেন, স্যার হ্যামিল্টন আছেন, আর হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, এই তিনজন। আচ্ছা, এবার দেখো বলবিদ্যাটা আসলে কি। বলবিদ্যা বলতে আমরা বুঝবো হচ্ছে এরকম যে পদার্থবিজ্ঞানের যে শাখায় পদার্থবিজ্ঞানের যে শাখায় বল সম্পর্কিত আলোচনা করা হয়, বল সম্পর্কিত আলোচনা করা হয়, তাকে বলবো কি আমরা বলবিদ্যা। তো পদার্থবিজ্ঞানের যে শাখায় বল সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে, বা ওই পদার্থবিজ্ঞানের ওই শাখাকে বলি আমরা বলবিদ্যা। আচ্ছা, তাকে বলবিদ্যা বলে। বল সম্পর্কিত বলতে বোঝায় বল কি বিষয়টা, কি, বলের গতি, বলের প্রকৃতি। এখানে বল সম্পর্কিত যেটা বোঝাচ্ছি আমরা সেটা হচ্ছে তোমার যদি বলি যে বল কি, হ্যাঁ, তারপর হচ্ছে বলের প্রভাবটা কি, বলের প্রভাব কি, এটা বলতে বলের প্রকৃতিটা কি দেখো, তারপর হচ্ছে আছে কি বলের প্রকৃতি, অর্থাৎ বল সম্পর্কিত যাবতীয় ঘটনাগুলি যেখানে আলোচনা করি সেটাই হচ্ছে আমাদের বলবিদ্যা। আচ্ছা, সো এবার দেখো আমরা যদি বলের সংজ্ঞাটা দিতে চাই, তোমরা দেখো গতি পড়ে আসছি আমরা। এখন আমরা যে গতিটা পড়ে আসছি, গতিবিদ্যা, তোমরা জানো গতি, এই গতির কারণটা কি? ধরো একটা বস্তুকে গতিশীল করতে চাচ্ছি, অথবা একটা বস্তুকে স্থির ছিল, তো স্থির বস্তুটাকে যদি আমি গতিশীল করতে যাই, অথবা একটা গতিশীল বস্তুকে যদি আমি স্থির করতে যাই, তাহলে আমাকে কিছু একটা প্রয়োগ করতে হবে, কিছু না কিছু একটা ঘটনা আমাকে ঘটাতে হবে। এই যে কিছু না কিছু একটা ঘটনাটা, এটা কিন্তু বল, এটাই হচ্ছে এখানে বল। যে একটা গতিশীল বস্তুকে আমি থামিয়ে দেব, থামানোর জন্য যা প্রয়োগ করছি আমি, এটাই হচ্ছে বল। অথবা একটা স্থির ছিল, স্থির বস্তুটাকে কি করলাম আমি গতিশীল করে দিলাম। এই গতি সৃষ্টি করার জন্য যে দায়ী, গতি সৃষ্টির কারণ যে, থামিয়ে দেওয়ার কারণ যে, গতি সৃষ্টির কারণ বা বস্তুর অবস্থার সৃষ্টির কারণ, অবস্থার পরিবর্তনের কারণ, যে বলটা কি আমরা যদি এভাবে বলি, দেখো আমরা এখানে যদি বলি যে গতির কারণ, যদি বলো গতির কারণ কি, একটা হচ্ছে গতির কারণ, স্থিতির কারণ। দেখো যে গতিশীল বস্তু দেখো গতিশীল বস্তুর থেমে যাওয়ার কারণ, দেখো থেমে যাওয়ার কারণ যদি বলি, কি বললাম এখানে গতির কারণ। একটা বললাম কেন বস্তুটা গতিশীল হলো, আবার বললাম এই গতিশীল বস্তুটা কেন স্থির হলো, ঠিক আছে। আবার বললাম যে তুমি দেখো বস্তুর অবস্থানের পরিবর্তন, বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণ
এই যে বিষয়গুলো, এইগুলোর রিজন, এইগুলো যে কারণটা, এই কারণটা হচ্ছে বল। এই যে কারণটা প্রশ্ন করা হচ্ছে, যে কারণ কি, এই কারণই হচ্ছে কি বল, এই কারণটা হচ্ছে বল। তাহলে আমরা কিন্তু বলের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, ঠিক আছে? বলের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। তো যারা নতুন করে ফিজিক্স এবং ম্যাথ টোটালি শেষ করতে পারো। সো দেখো, তো আমি এখানে বলছি যে তোমার যে এই যে কারণগুলি আছে, এই কারণগুলিকে বলি আমরা বল। তাহলে আমরা সংজ্ঞাটা দেই এরকম ভাবে, যে বস্তুর যে ধর্মের কারণে, বস্তুর যে ধর্মের কারণে কোনো বস্তু গতিশীল হতে চায়, কোনো বস্তু গতিশীল হতে চায়, বা এখানে একটু কথাটা লিখতে পারবা এরকম ভাবে, যে স্থির বস্তু গতিশীল হতে চায়। দেখো, স্থির বস্তু গতিশীল হতে চায়, বা গতিশীল বস্তু স্থির হতে চায়, গতিশীল বস্তু স্থির হতে চায়, অথবা বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, অথবা বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে বল বলে। আচ্ছা, বস্তুর ওই ধর্মকে বল বলে। এটাকে বলে কি আমরা? এটাকে বলি আমরা এই ওই ধর্মকে বল বলে। তাহলে দেখো এখানে কথাটা আমি কতভাবে লিখছি, যে বস্তুর যে ধর্মের কারণে কোনো বস্তু স্থির, কোনো স্থির বস্তু গতিশীল হতে চায়, বা গতিশীল বস্তু স্থির হতে চায়, অথবা বস্তু তার অবস্থার পরিবর্তন ঘটায়, অথবা ঘটাতে চায়। হ্যাঁ, তাহলে বস্তুর ওই ধর্মকে বলবো আমরা বল। তাহলে তোমরা বলের সংজ্ঞাটা কিন্তু এইভাবে দিতে পারো, তোমরা কিন্তু চাইলেই বলের সংজ্ঞাটা এইভাবে দিতে পারো। এখানে সংজ্ঞাটা লিখলাম। এবার আমরা একটু দেখি, তো বলের এখানে সংজ্ঞামূলক ধারণা গেল। তো বলের কিছু কিন্তু বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু বলের সংজ্ঞা দেওয়া যায়। এবার দেখো একটু বলের বৈশিষ্ট্যগুলি কি কি। আমরা বলের বৈশিষ্ট্যগুলি দেখি। বলের বৈশিষ্ট্য, তো বলের মোটামুটি বৈশিষ্ট্যকে 4টা ভাগে ভাগ করা যায়, যদি অনেকগুলো আছে। দেখো, প্রথম কথা হচ্ছে বল কি করে ত্বরণ সৃষ্টি করতে পারে। বল কি করতে পারে? তোমার ত্বরণ সৃষ্টি করে। দেখো, বল প্রয়োগে, দেখো তাহলে বল প্রয়োগে বস্তুর মধ্যে কি হবে? ত্বরণ সৃষ্টি হয়। দেখো, তো কোন বস্তু যদি বল, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। কেন বলতেছি ত্বরণ সৃষ্টি হয়? কোন একটা বস্তুতে যখন বল প্রয়োগ করা হয়, তখন তার কি হয়? তার অবস্থানের পরিবর্তন হয়। তার অবস্থানের পরিবর্তনটা যদি তুমি বল প্রয়োগ না করো, তাহলে অবস্থান, যে আমরা নিউটনের প্রথম সূত্র জানি, সেটা আমরা পরে আসতেছি। দেখা যাবে বস্তুকে গতিশীল করতে গেলে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তাহলে ইনস্ট্যান্ট তার একটা গতি, মানে সরণ ঘটবে বা দূরত্ব যোগদান করবে। এই দূরত্ব বা সরণের সাথে সাথে তার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হবে। তার মধ্যে কি তৈরি হবে? একটা ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ বল যদি প্রয়োগ না করো, তাহলে ত্বরণও সৃষ্টি হবে না। এটা হচ্ছে প্রথম ধর্ম। তারপর হচ্ছে মনে রাখবা, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল কি করে? জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এই হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এবার বলো যে কেন জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এখন এইটা যদি আমি বলতে যাই, যে বল হচ্ছে কি জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। দেখো, এইখানে ধরো একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, কি এখানে দুইটা বস্তু আছে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু। তুমি যখন তোমার বন্ধুকে একটা ঘুষি দিয়েছো, একটা জোরে, দেখো তোমার বন্ধুকে একটা নাক ফাটাই ফেলছো একদম, তাহলে তুমি যে বলটা ক্রিয়া করছো, কোথায় প্রয়োগ করছো? এখানে। তুমি যদি এই হাত দিয়ে একটা বল প্রয়োগ করো, কোথায় প্রয়োগ করছো? ধরো তোমার বন্ধুর নাকে প্রয়োগ করছো, তুমি হাত দিয়ে প্রয়োগ করছো তোমার বলটা, এটা হচ্ছে তোমার বল। এর সাথে সাথে তোমার বন্ধুর নাকেও কিন্তু তোমার হাতের মধ্যে একটা বল প্রয়োগ করছে। তাহলে চিন্তা করো, দেখো এখানে তুমি একটা বল প্রয়োগ করছো, যেখানে বলটা প্রয়োগ করছো সেইখানে কিন্তু একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। সেখানে কি করে? তাহলে তোমার বলটা হচ্ছে ক্রিয়া বল, আর ওই বলটা হচ্ছে কি একটা প্রতিক্রিয়া বল।
তাহলে দুইটা বল, এখানে কয়টা বল পাচ্ছি? একটা তুমি দিচ্ছ, আরেকটা তুমি আবার নিচ্ছ। কেমন হচ্ছে? মানে হচ্ছে বক্সিং খেলাটা, একদম বক্সিং, বুঝতে পারছো? যে আমি দিলাম এরকম, আরেকটা পেলাম এরকম। মানে হচ্ছে তুমি যদি কোথাও আঘাত করো, যেমন তুমি যদি এরকম ভাবে বোর্ডে আঘাত করো, তাহলে বোর্ডে তুমি যেটা দিচ্ছ সেটা ক্রিয়া বল, কিন্তু বোর্ড তোমাকে আরেকটা বল দিচ্ছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে কয়টা বল পাচ্ছি এখানে? একই পয়েন্টে দুইটা বল পাচ্ছি, একই পয়েন্টে আমি দুইটা বল পাচ্ছি। দুইটা মানে কি? এক জোড়া, এই জন্য বলা হচ্ছে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বল কিন্তু আর কি করতে পারে, তাহলে আমরা আরেকটা ধরতে পারি। দেখো বল, আচ্ছা, বল প্রয়োগে স্থির বস্তু, আচ্ছা বল প্রয়োগে কি করা যায়? স্থির বস্তু গতিশীল করা যায়। স্থির বস্তু কি হয়? গতিশীল করা যায়। তো এখানে বললাম কি আমরা, যে যদি তুমি বল প্রয়োগ করো, তাহলে বল প্রয়োগ তাহলে স্থির বস্তুটা কি করা যায়? আমরা স্থির বস্তুটাকে গতিশীল করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি করলাম? এই গতিশীলটা আসলে এইখানে চলে আসে, তো এই জন্য এটা বলতে বল প্রয়োগে বস্তুর, এটাকে না বলে আমরা এইটা বলতে পারি বস্তুর বিকৃতি ঘটানো যায়। বস্তুর বিকৃতি ঘটানো যায়। এখন দেখো এই কথাটা কি বলে, এগুলো স্পেশাল বৈশিষ্ট্য। তুমি যদি একটা বাক্সের উপরে তুমি দেখো, এই হচ্ছে আমার হাতে একটা পেপার আছে, তাই না? তো এটা এরকম ভাবে আছে, আমি যদি এটার উপর একটা বল প্রয়োগ করি, এই যে বল, দেখো তাই বস্তুটা কেমন ছিল চিন্তা করে দেখো, বস্তুটা ছিল হচ্ছে এরকম ভাবে। তাহলে আমি কি করলাম? তার উপর একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে তারপর কি তার আকারের বিকৃতি ঘটাতে পারলাম। তো বল প্রয়োগে বস্তুর বিকৃতি ঘটানো যায়। কি করা যায়? বস্তুর বিকৃতি ঘটানো যায়। আচ্ছা, তাহলে এটা বলা যায়। আর চতুর্থ যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার যে বলের একটা দিক আছে, বলের কি আছে? দিক আছে। এই হচ্ছে আমাদের চারটা বৈশিষ্ট্য। তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য পেয়েছি বলের। কি কি পেয়েছি? যে বল প্রয়োগে বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হয়, দ্বিতীয় হচ্ছে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, তৃতীয় হচ্ছে বল প্রয়োগে বস্তুর বিকৃতি ঘটানো যায়, আর চতুর্থ হচ্ছে বলের একটা দিক আছে। যেহেতু বলের দিক আছে, তার মানে কি বল একটা ভেক্টর রাশি। দিক আছে মানে কি বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। দেখো তাহলে বলটা কি আসলে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তো যারা আছো তো একটু ক্লিয়ার, আশা করি তোমরা একটু বোঝার চেষ্টা করবে ফুললি। তো পরে যাচ্ছি আমরা, তো চারটা বৈশিষ্ট্য আমরা শিখলাম, যে বলের চারটা বৈশিষ্ট্য আছে। বলছি বলের দিক আছে, কারণ হচ্ছে কি বল তুমি একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে। তুমি যদি এই বরাবর বলটা প্রয়োগ করো, তাহলে এই বরাবরই কিন্তু ক্রিয়া করবে। এদিকে বলটা ছুঁড়ে মারলাম, ধরো যে আমি কিন্তু একটা বস্তু দিকে এরকম ভাবে আঘাত করলাম, তো আমি যেহেতু আঘাতটা এই বরাবর করছি, তাহলে বলের ডিরেকশনটা এদিকে আছে, একদম এদিকেই থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, বল একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, এই জন্য বলের একটা দিক আছে। এই হচ্ছে চারটা বৈশিষ্ট্য। মনে রাখবা এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন ধরনের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা পরে দেখো, সো এবার আমরা একটু যাই বলের প্রকারভেদ। এখন গতির উপর বলের প্রভাবটা কি? গতির উপর বলের প্রভাব আমরা যদি বলি যে গতির উপর দেখো গতির উপর বলের প্রভাব। সো এই ক্ষেত্রে যদি বলি গতির উপর বলের প্রভাবটা কি সেটা দেখো, তাহলে আমরা দেখি যে বল প্রয়োগে গতির উপর যদি বলি, তো বল প্রয়োগে কি হয় বলতো? বল প্রয়োগে স্থির বস্তু কি? স্থির বস্তু গতিশীল হয়। এটা একটা প্রভাব। আর দ্বিতীয়ত বলতে পারি কি আমরা, যে বল প্রয়োগে গতিশীল বস্তুর কি করা যায়? গতিশীল বস্তুর গতি বৃদ্ধি করা যায়। এটাও করতে পারি, এটাও একটা প্রভাব। কারণ যদি বল প্রয়োগ করো একটা বস্তুর মধ্যে, তার মানে ওই বস্তুর গতিটা বেড়ে যাবে। আরেকটা তুমি যদি চিন্তা করো যে বল প্রয়োগে বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, তাহলে বল প্রয়োগে গতিশীল বস্তুটাকে দেখো, গতিশীল বস্তুর গতি হ্রাস করা যায়। কি করতে পারি আমরা? হ্রাস বা বস্তুটিকে কি করা যায়? বস্তুটিকে থামানো যায়, বস্তুটিকে থামিয়ে দেয়া যায়। তাহলে দেখো এটা হচ্ছে বলের প্রভাবটা। আমরা বলতে পারি যে এই গতির উপর প্রভাবটা কেমন পড়ে। তো একটা বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, তো দেখো এখানে কি বললাম যে বল প্রয়োগে বস্তুর
স্থির বস্তু গতিশীল হতে পারে, এটাও বস্তুর একটা মানে হচ্ছে বলের একটা প্রভাব বস্তুর উপরে। আরেকটি কি বললাম, ধরো যে এখানে কি বলছে, যেমন ধরো মার্কারটা এখানে আছে, তো বলছে স্থির বস্তুকে, মার্কারটা এখানে, আমি যদি বল প্রয়োগ করি দেখো তাহলে বস্তুটা কি গতিশীল করা যায়। আবার এখানে গতিশীল বস্তুর গতি বৃদ্ধি করা যায়। ধরো যে এইভাবে ছিল, ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, আমি কি করলাম জোরে একটা এই হাত দিয়ে একটা জোরে ধাক্কা দিলাম, তাহলে দেখো এ দেখো ধীরে ধীরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন আমি কি করলাম এভাবে একটা জোরে দিলাম, তাহলে কি যাচ্ছে, যে যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু কি করলাম আরেকটা হাত দিয়ে যখন বল প্রয়োগ করলাম তখন কি গতিটা বেড়ে গেল। তাহলে গতিশীল বস্তুর গতিটা বাড়ানো যায়। আবার কি বললাম, গতিশীল বস্তুর গতি হ্রাসও করা যায় বা একদম থামিয়ে দেওয়া যায়। যেমন ধরো এটা আসতেছে আসতেছে, আমি কি করলাম হাতটা দিয়ে এরকম ভাবে থামিয়ে দিলাম, তার মানে কি করা যায়, যে গতিশীল বস্তুর গতিটা তুমি থামিয়ে দিতে পারো। তোমার বন্ধু সাইকেল চালাচ্ছে, তোমার দিকে আসছে, তুমি কি করলা সাইকেলটা এরকম ভাবে ধরে ফেললা, তাই না? তো সাইকেলের ব্রেক, সাইকেল তো ব্রেক থাকে, ওই সাইকেলের ব্রেক কিন্তু একটা বাধাদানকারী বল। তো সাইকেলের ব্রেকটা কিন্তু একটা বল, সেই ব্রেক ধরে কি সাইকেলটা থেমে যায়, তাহলে গতিটাকে কে থামাচ্ছে, বলে থামাচ্ছে। তো এরকম ভাবে, সো এটা গেল আমাদের। এবার আমরা আসি একটু বলের ক্ষেত্রে, বলের একক মাত্রা। আচ্ছা, বলের একক মাত্রাটা আমরা পরে বের করব, এবার একটু বলের প্রকারভেদটা দেখি। তো এইগুলো হচ্ছে তোমার প্রভাব। আবার এখানে বলের প্রভাব ত্বরণ সৃষ্টি করা যায়, সেটা কিন্তু গতির প্রভাব। যে কি করা যায়, এই যে এখানে বলছে গতি বাড়ানো যায়, গতি বাড়ানো মানে কি ত্বরণ সৃষ্টি করা যায়, গতি বাড়ানো মানে হচ্ছে ত্বরণ সৃষ্টি করা যায়। আর বস্তুর অবস্থানের পরিবর্তন করা যায়, এটা কিন্তু একটা প্রভাব। আচ্ছা, এরপর দেখো, এরপর আসছি আমরা বলের প্রকারভেদটা, এরপর আসি আমরা বলের প্রকারভেদ। সো বলের প্রকারভেদ যদি তুমি চিন্তা করো, দেখো বলের প্রকারভেদটা একটু দেখি আমরা। এখন দেখো হচ্ছে বলের প্রকারভেদ, বলের প্রকারভেদ। আচ্ছা, সো মূলত বলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মূলত বল হচ্ছে, দেখো মূলত বল দুই প্রকার। আচ্ছা, বস্তুর, দেখো এখানে কিসের উপর ভিত্তি করে, দেখো বস্তুর তল স্পর্শ করা বা না করার শর্তে, শর্তে বল দুই প্রকার। বল কত প্রকার? দুই প্রকার। কি কি বল হতে পারে এবার দেখো। তো তলটা মানে হচ্ছে, আমাকে ধরো যে তোমার বন্ধু তো একটা বডি আছে, তাই না? বস্তু মানে তো বডি। ফিজিক্সের ভাষায় আমি কি বস্তু, আমি তো কোনো প্রাণ না। পদার্থবিজ্ঞানের ভাষায় আমি কোনো প্রাণেই না, আমি হচ্ছে জাস্ট একটা পদার্থ, অথবা আমি অপদার্থও না। আমার ভর আছে, আমার আয়তন আছে, আমি জায়গা দখল করি, তারা আমি হচ্ছে কি, আমি হচ্ছে একটা পদার্থ। তোমরা যাই বলো, মানুষটা অনেক সময় চিল্লাপাল্লা করে বলি ও হচ্ছে অপদার্থ। আর ফিজিক্সের ভাষায় অপদার্থ বলতে কিছু নাই, সবই হচ্ছে পদার্থ, সবই হচ্ছে কি পদার্থ। তো আজকে থেকে আমরা কাউকে অপদার্থ বলবো না, যে তোমরা যাকে মনে করো অপদার্থ সে আসলে কি পদার্থই। ফিজিক্সের ভাষায় অপদার্থ বলতে কিছু নাই, সবই হচ্ছে পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা বল পাচ্ছি, অলরেডি একজন উত্তর দিয়ে দিছে, স্পর্শ বল। ভেরি গুড রাকিবুল ইসলাম। সো একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে বলি স্পর্শ বল, আরেকটা কি বলি অস্পর্শ বল। একটা হচ্ছে কি অস্পর্শ বল। তাহলে তলটাকে স্পর্শ করব বা করব না, এর উপর আমরা বলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পর্শ বল, আরেকটা হচ্ছে অস্পর্শ বল। তো স্পর্শ বলটা কি যদি বুঝো, তার মানে হচ্ছে বস্তুর তল স্পর্শ করে যে বল প্রয়োগ করা হয়, যে বল প্রয়োগ করা হয় বা ক্রিয়া করে, যে বল প্রয়োগ করা হয় বা ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলি। তাকে কি বলি আমরা? স্পর্শ বল। তাহলে বুঝতেই পারছো, তাহলে অস্পর্শ বলটা কি হবে বলো তো? তাহলে সবাই বুঝতে পারছো যে অস্পর্শ বলটা হবে তোমার, অস্পর্শ বল কাকে বলে সেটা যদি হবে, তাহলে হচ্ছে এখানে বলবো বস্তুর তল প্রত্যক্ষভাবে স্পর্শ না করে, প্রত্যক্ষভাবে তল স্পর্শ, বস্তুর তল প্রত্যক্ষভাবে স্পর্শ না করে যে বল ক্রিয়া করে তাকে কি বলি? অস্পর্শ বল বলি। তাকে কি বলবো আমরা? অস্পর্শ বল বলি আমরা। তাহলে এখানে দেখো দুইটা জিনিস পাচ্ছি আমরা। স্পর্শ বলটা হচ্ছে, তুমি যেমন তোমার বন্ধুকে ধাক্কা দিয়েছো, তুমি ধাক্কা দিয়েছো, তো তুমি কিন্তু তোমার বন্ধুকে যখন ধাক্কা দিচ্ছ, তোমার বন্ধুর তল মানে পিঠ বা বডির কোনো একটা অংশকে স্পর্শ করছো, এই বলটাকে আমরা বলবো স্পর্শ বল। যখন ঠেলা গাড়ি টানা হয়,
ঠেলা গাড়ি যখন টানা হয় বা ঠেলা হয়, ঠেলা গাড়ি ঠেলা অথবা টানা হয়, যখন ধরো আমি একটা বাস্তব জীবনের উদাহরণ দেই, যেমন ধরো মেয়েদের ক্ষেত্রে আমরা পুরুষরা যখন মেয়েদের উপর নির্যাতন করে তখন কি করা হয়, তাদের চুলের মুঠি ধরে টানে। এই যে চুলের মুঠি ধরে টানছে এটা কিন্তু একটা স্পর্শ বল, এটা হচ্ছে একটা স্পর্শ বল। আবার ধরো যে তুমি বন্ধুদেরকে তুমি একদম কিল ঘুষি দিতে থাকো, তাই না, বডি স্পর্শ না করে কি এই বল প্রয়োগ করা যায়? অবশ্যই যায় না। তার মানে এইখানে কিন্তু বল কি করছে, বস্তুর তলকে প্রত্যক্ষভাবে স্পর্শ করছে। এই যে স্পর্শ করছে এই বলটাকে বলি আমরা, এই বলটাকে কি বলি আমরা, এই বলের নামই হচ্ছে স্পর্শ বল। ঠিক আছে, তো বাস্তব জীবনে সকল প্রকার বল আমরা স্পর্শ বল ব্যতীত কিছু করতেই পারি না। যেমন ধরো তুমি যাই করো না কেন, তুমি যাই করো, আমার কাছে মারবে, এই যে এটা আছে আমি বোর্ডে লিখছি, এটা কিন্তু স্পর্শ বল এক্সাম্পল, যে আমি বোর্ডে যখন কলমটা দিয়ে লিখছি যদি এখানে বল প্রয়োগ না করি তাহলে লিখতে পারবো আমি? লিখতে পারবো না। তাহলে কলমের উপর যে বলটা প্রয়োগ করছি আমি, কলমটাকে ধরে বল প্রয়োগ করছি, কলমের উপর যে বল প্রয়োগ করছে, আমার হাত দ্বারা যে বল প্রয়োগ করছে সেটা এটার উপর একটা স্পর্শ বল। আবার এইটা যখন এর উপর ক্রিয়া করতে সেটাও একটা স্পর্শ বল। বুঝতে পারছো কি? তাহলে আমি এর উপর একটা বল প্রয়োগ করছি, এইটা আবার এর উপর বল প্রয়োগ করতেছে, তাহলে নির্যাতনের উপর নির্যাতন। বুঝতে পারছো কি? সো নির্যাতনের পরে আবার নির্যাতন। তো এখানে দেখো একের পর এক, তাহলে সবগুলো এখানে স্পর্শ বল। তুমি যা করতে যাও না কেন সবই হচ্ছে স্পর্শ বল। তুমি ব্যাট দিয়ে বলকে আঘাত করাও, তুমি ক্রিকেট খেলো, তুমি ফুটবল খেলো, তুমি ব্যাডমিন্টন খেলো, অথবা তুমি ভলিবল খেলো, যাই করো না কেন সবগুলো হচ্ছে স্পর্শ বল। কাবাডি আমরা যখন খেলতে যেতাম আমরা টাচ করি, আমরা যখন স্পর্শ, আমরা কিন্তু আমরা স্পর্শ করি তাকে, তাই না? এই স্পর্শ করে কিছু না কিছু বল তো প্রয়োগ হচ্ছে, এটাও কিন্তু তোমার একটা স্পর্শ বল, তাই না? সো আলটিমেটলি যত প্রকার বল আছে সবগুলো হচ্ছে কি স্পর্শ বল, সবগুলো হচ্ছে কি স্পর্শ বল আমার মনে। তো এই গেল। আর অস্পর্শ বলটা কি? তার মানে দেখো টান বল, এখানে কি বলবো আমি, দেখো এক্সাম্পল কি হতে পারে, টান বল, কি হতে পারে এটা, টান বল। তারপর কি হতে পারে, ঠেলা বল, টান বল, ঠেলা বা ধাক্কা, ঠেলা বা, কি বলতে পারি আমি, ঠেলা বা, এগুলো মুছে দিচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি, ঠেলা ধাক্কা, ধাক্কা বল, এগুলো এই সবগুলো কি তোমার, এগুলো সবগুলো হচ্ছে স্পর্শ বল এক্সাম্পল। আচ্ছা তারপর তোমার অস্পর্শ বলটা কি? আচ্ছা এরকম অস্পর্শ বলটা হচ্ছে মহাকর্ষ বল। দেখো এখানে প্রত্যক্ষ স্পর্শ ছাড়া, যেমন আমি যদি এখানে কলমটা মার্কারটা ছেড়ে দেই, মার্কার ছেড়ে পড়ে গেছে নিচের দিকে, কেন পড়ছে? কারণটা হচ্ছে এই মার্কারটা মহাকর্ষের টানে পড়ে যাচ্ছে, তাই না? মহাকর্ষের টানে পড়বে বা অভিকর্ষের টানে পড়ছে। এই অভিকর্ষ টানে এই মার্কারটা কিন্তু একটা অলৌকিক একটা বল দ্বারা, যে বলটা কি হচ্ছে মার্কারটাকে স্পর্শ করছে না, কোনো প্রকার স্পর্শ দ্বারাই কিন্তু এটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তাই না? তো এই যে বল, এই বলটাকে বলি আমরা অস্পর্শ বল। তার মানে কি এখানে আমরা বলতে পারি মৌলিক বল এখানে যেটা আছে, দেখো এক হচ্ছে মহাকর্ষ বল, এক হচ্ছে কি মহাকর্ষ বল, মহাকর্ষ বল, দ্বিতীয় হচ্ছে তোমার তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক, দেখো তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল, এগুলো কি আমার অস্পর্শ বল, কারণ এগুলো তো স্পর্শ করতে হয় না, এগুলো স্পর্শ ছাড়াই কি আকর্ষণ হয়, স্পর্শ ছাড়াই হয়, তার মানে এগুলো হচ্ছে অস্পর্শ বল, কারণ এদের মধ্যে শুধুমাত্র কি স্পর্শ ছাড়াও তাদের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান থাকে। আচ্ছা এরপর দেখো একটা বিষয়, যে আমি অনেক সময় বাস্তব জীবন উদাহরণগুলো দেই, ওইটা হাসার কিছু নাই, তুমি বরং এটাকে এনজয়ের সাথে শেখো, বাস্তব জীবন উদাহরণটা কাজে লাগাও, তাহলে আশা করি তোমাদের জন্য কাজে লাগবে। আই হোপ দ্যাট। আচ্ছা তারপর দেখো, সো এটা গেল আমাদের স্পর্শ বল এবং অস্পর্শ বলের এক্সাম্পলটা। আচ্ছা দুইটা ইলেকট্রন পরস্পর দিকে টানছে, রাইট? দুইটা ইলেকট্রন বিকর্ষণ করছে, পরস্পর টানবে না, দুইটা এই যে ইলেকট্রনের মধ্যে যে বলটা বিকর্ষণ বল, দুইটা প্রোটনের মধ্যে যে বলটা সেটা কি বিকর্ষণ বল, দুইটা প্রোটন বা দুইটা ইলেকট্রন, এই বলগুলো হচ্ছে পরস্পরের কি তোমার সবগুলো কি করবে, দুইটা প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে, দুইটা ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, একটা প্রোটন একটা ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করবে, এই সবগুলি বল, এইখানে যে বলগুলো ক্রিয়া করবে সেগুলো হচ্ছে তোমার অস্পর্শ বল। আবার দুইটা চৌম্বকের ক্ষেত্রে ধরো, একটা চৌম্বক একটা লোহার দণ্ডকে নিচের দিকে আকর্ষণ করছে, একটা চৌম্বক যখন নিচের দিকে আকর্ষণ করে একটা লোহারকে, তখন এই বলটা এখানে কিন্তু কোনো প্রত্যক্ষ স্পর্শ করার দরকার হচ্ছে না, একটা চৌম্বক একটা লোহার টুকরাকে মানে স্পর্শ না করেও নিচের দিকে টানতে পারছে, তাহলে এটাকে বলবো আমরা কি অস্পর্শ বল। ঠিক আছে, তো চৌম্বক বল আর এই বলগুলো হচ্ছে অস্পর্শ বল। পরে দেখো এবার আসি আমরা ব্যালেন্সের দিক থেকে, সমতা। তো আরো দুইটা বল আছে, আমরা যদি বলি যে বলের সমতা মানে হচ্ছে নিট বল। দেখো নিট বলের আচ্ছা
লব্ধি, বলের লব্ধির উপর, এটা আমি বলবো হচ্ছে দেখো বলের লব্ধির দিক থেকে, বলের লব্ধি অনুযায়ী, বলের লব্ধি অনুযায়ী দেখো একটু মনে রাখবা এটা কি বলতেছি, বলের লব্ধি, বলের লব্ধি অনুযায়ী, বলের লব্ধি অনুযায়ী বল দুই প্রকার, বল দুই প্রকার। তাহলে কি কি হতে পারে একটু ভালো করে দেখো। একটা হচ্ছে তোমার অসাম্য বল, একটা হচ্ছে কি অসাম্য বল, আরেকটা তোমার সাম্য বল, একটা হচ্ছে কি তোমার সাম্য বল। ঠিক আছে, তাহলে অসাম্য বলটা যেটা দেখো, এই অসাম্য বলটা কি ইমব্যালেন্স, এটা হচ্ছে, এটা মানে কি, মানে হচ্ছে দুই বা ততোধিক, মনে রাখবা দুই বা ততোধিক বলের লব্ধি, দুই বা ততোধিক বলের লব্ধির মান অশূন্য হলে, বলের লব্ধির মান অশূন্য হলে, যদি অশূন্য হলে তাকে অসম বলল, অসম বলে তাকে কি, যদি শূন্য না হয়, অশূন্য মানে কি শূন্য নয়, তাকে অসম বল বলে। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ বলতে পারো, তুমি যখন ধরো যে তোমরা হাত পাঞ্জা দাও, তখন হাত পাঞ্জা দিচ্ছ, ধরো তোমার বন্ধু তোমার চেয়ে শক্তিশালী, তো একটু ভালো করে দেখো, এই হচ্ছে তোমার বন্ধুর হাত, এ হচ্ছে আমার হাত, মানে তোমার হাত। সো এখানে লক্ষ্য করে দেখো দুইটা হাত, এখানে হাত পাঞ্জা দেওয়া হচ্ছে। এখন এই হাত পাঞ্জা দেওয়ার সময় একদম দেখো এইভাবে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে কি যে এই হাতটা কি করছে, তারা এরকম বাঁকিয়ে নিচ্ছে। তাহলে চিন্তা করো, এই হাতের এনার্জিটা, এই হাতের যে বল আর এই হাতের যে বল, দুইটা বলের মধ্যে একটা পার্থক্য আছে। এই বলটা এদিকে ধাক্কা দিচ্ছে আর এই বলটা আমার দিকে ধাক্কা দিচ্ছে, একটা আমার থেকে দূরে সরে যেতে চেষ্টা করতেছে আর একটা আমার দিকে আনতে চেষ্টা করতে, কিন্তু দেখা যাচ্ছে কি যে এইটাকে দেখো এরকম ভাবে হাত বাঁকিয়ে দিল, তার মানে এই হাতের শক্তি বেশি বা বল বেশি, এই হাতের বল কম। তো দুইটা বলের কারণে কোনো একদিকে একটা লব্ধি সৃষ্টি হচ্ছে। লব্ধিটা কি আমি সেটা বলছি। লব্ধি মানে হচ্ছে দুই বা ততোধিক বল ক্রিয়া করলে দুই বা ততোধিক বলের যোগফল বা বিগফল। মাথায় রাখবা, সহজ ভাষায় দুই বা ততোধিক বলের যোগফল বা বিগফলকে বলি আমরা লব্ধি, বলের লব্ধি। 10টা 20টা 100টা 50টা যত বলেই থাক, সবগুলো বলের যোগফল অথবা বিগফলের মানটাকে বলি আমরা লব্ধি বল। আচ্ছা, সো এবার দেখো, আমরা এখানে যেটা বলছি দুই বা ততোধিক বলের লব্ধি, তাহলে এখানে কি বললাম, আবার দেখো তোমরা দড়ি দিয়ে খেলছো না, তোমরা দড়ি দিয়ে খেলো তাই না? সো দেখছো তোমাদের অনেক সময় দড়ি দিয়ে খেলে, দড়ির এক প্রান্ত দেখা যাও, এই যে আমার কাছে ধরো, এই যে এটা ধরো, এটা আছে, তো তোমার কতগুলি বন্ধু এই পাশ ধরে টানছে, এই পাশ ধরে টানছে, আর কতগুলি বন্ধু এই পাশ, দুই দিকে দেখো, একদিকে এই যে দেখো একটু ভালো করে দেখো, টানা হয়েছে, একটু ভালো করে দেখো, মিডল পজিশন আমার বুকের একদম সেম, দুই হাত দিয়ে চিন্তা করো। এখন এইদিকে তোমার বাম হাত আমার এই হাত বরাবর তোমার বন্ধুরা টানছে, আর এই হাত বরাবর তুমি টানছো, টানার ফলে দেখা যাচ্ছে এই দিকে একটু বেশি চলে গেল, দেখো তো এদিকে একটু বেশি চলে গেল, ঠিক আছে? তার মানে এইদিকে কিন্তু যাচ্ছে না, এইদিকে একটু বেশি, তার মানে এদিকের বলটা বেশি, এদিকের বল কম। তাহলে এই যে একদিকে বেশি হয়ে গেল না, একটা ইমব্যালেন্স পর্যায়ে আছে। তো দেখা যাচ্ছে একদিকে বেশি আরেকদিকে কম, মূল কথা হচ্ছে একদিকে বেশি আরেকদিকে কম, দুইটা বলের ক্ষেত্রে। সো এই ধরনের বলকে বলি আমরা অসাম্য বল। আচ্ছা, তারপর দেখো তো এরপর দেখা হচ্ছে সাম্য বলটা কি। সাম্য বলটা কি বলবো, তাহলে বলবো হচ্ছে দুই বা ততোধিক, দেখো দুই বা ততোধিক বলের মান, বলের লব্ধি, দুই বা ততোধিক বলের লব্ধির মান শূন্য হলে, বলের লব্ধির মান শূন্য হলে তাকে সাম্য বল বলে, তাকে সাম্য বল বলে। যেমন ধরো তোমার টেবিলের উপর, এখানে বলতে পারো যে হাত পাঞ্জা দেয়া বা দড়ি টানা, ঠিক আছে, অথবা দড়ি টানতেছো তুমি, এই ধরনের ঘটনা বা ইমব্যালেন্স একটা পর্যায়ে চিন্তা করো সেটা। আর এইখানে যেটা হচ্ছে সাম্য বলটা, যেমন তোমার বইয়ের টেবিল, পড়ার বইয়ের টেবিল আছে তোমার এখন বর্তমানে তুমি কোথায় লিখছো, টেবিলের উপর বই, টেবিলের উপর কি আছে, বই আছে। তো টেবিলের উপর বই আছে, এই টেবিলের উপর বই, অথবা দেখো এই যে এটা এখানে লক্ষ্য করো, এইটা, তো এইখানে এটাকে বলি আমি সাম্য বল। কেন বলতেছি বলতো, এইটার ওজন, এই ডাস্টারের ওজন কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে, ওজন নিচের দিকে, কিন্তু আমার হাত দিয়েই কিন্তু এটাকে উপর দিকে ধরে রাখছে।
আমার হাত দিয়ে ডাস্টারটাকে উপর দিকে আমি ধরে রেখেছি। সো আমি যখন ধরে রেখেছি তাহলে চিন্তা করে দেখো, এর বল কাজ করতেছে নিচের দিকে, কিন্তু আমি হাত দিয়ে এটা ধরে রেখেছি উপর দিকে। তাহলে এটা কিন্তু নিচের দিকে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণটা হচ্ছে এর যে ওজন, নিম্নমুখী ওজন, আর এর উপর যে ঊর্ধ্বমুখী বল, প্লবতা বল বা ঊর্ধ্বমুখী বল, দুইটা সমান। দুইটা সমান হওয়ার কারণে লব দুইটা শূন্য হয়ে গেছে। যখন লব দুই শূন্য, তখন এটা কি আছে? একটা স্ট্যাটিক পর্যায়ে আছে, অর্থাৎ স্থির পর্যায়ে আছে। বুঝতে পেরেছো যে দুইটা সমান হয়ে গেছে। এই সমান হয়ে আছে বিদায় কিন্তু এটা টেবিলের উপর বইগুলো আছে, তোমার টেবিলের উপর বই, খাতা, এগুলো হচ্ছে কি সাম্যবলের উদাহরণ। আপেল, একটা গাছের মধ্যে আম ঝুলে আছে, একটা গাছের মধ্যে নিউটনের আপেল ঝুলে আছে। তাহলে এই যে আপেলটা ঝুলে আছে, কেন ঝুলে আছে? কারণটা হচ্ছে আপেলটা যে বোটা আছে, এই বোটা কিন্তু তাকে উপর দিকে টেনে রাখছে। আপেলের বোটা কি করছে? তাকে উপর দিকে টেনে রাখছে। আপেলের একটা ভর আছে না, আপেলের ভর কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে আপেলের যে বোটা, এটা তো টান বল, এটা হচ্ছে কি একটা টেনে রাখছে। বোটার কারণে তো উপর দিকে টানছে আপেলটাকে, এই জন্য তো উপর দিকে স্থির আছে, তাই না? তো উপর দিকে এই বোটার মাধ্যমে সে উপর দিকে ঝুলে আছে। আর আপেলের ভরের কারণে একটা বল নিচের দিকে, অভিকর্ষীয় বল বা মহাকর্ষ বলটা নিচের দিকে ক্রিয়া করছে। তারপরেও নিচের দিকে ক্রিয়া করার পরেও কেন আপেলটা পড়ছে না? এর কারণ হচ্ছে নিম্নমুখী ওজন, আপেলের নিম্নমুখী ওজন আর বোটা কর্তৃক যে টান বল, দুইটা সমান। দুইটা বল সমান, এই দুইটা বল সমান হওয়ার কারণে নেট বলটা শূন্য, তাদের যোগফল। কেন? কারণ দেখো যে উপর দিকে, আপেলের উপর দিকে যদি বল হয় এফ, এর নিচের দিকে বল আছে কত? এফ। যখন দুইটা বল শূন্য, দেখো দুইটা বল যখন শূন্য, ঠিক আছে, একটা পরস্পরের বিপরীত। কারণ কি? ধরো যে নিচের দিকে ক্রিয়া করতেছে, দেখো এই হচ্ছে তোমার ডব্লিউ, ধরো এটা সরি ডব্লিউ হচ্ছে নিচের দিকে, আর ধরো টান বল কি উপর দিকে। বোটা কর্তৃক টান বল কোথায় আছে? আপেলের উপর দিকে। তাহলে বোটা কর্তৃক টান বলটা যদি উপর দিকে থাকে আর ওজন যদি নিচের দিকে থাকে, তাহলে দেখো দুইটা সমান। এখন দুইটা সমান হলে টি ইকুয়াল হচ্ছে কি মাইনাস ডব্লিউ, সমান কিন্তু বিপরীতমুখী, কারণ এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে। এখানে একটা কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আছে। সো ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকলে দেখো তো এবার কি দাঁড়াচ্ছে? টি প্লাস ডব্লিউ সমান কি দাঁড়াচ্ছে? শূন্য। তার মানে কি যোগফলটা কি আসছে? শূন্য। এই মাইনাস টিটা ডব্লিউ কে এই পাশে নিয়ে আসো, তো মাইনাস ডব্লিউ কে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে দেখো যোগফল বা লব্ধি। এটা হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি কত হয়ে গেল? শূন্য হয়ে গেল। এই লব্ধি শূন্য হয়ে গেল কারণ এর কারণেই কিভাবে আছে? এটা স্থির আছে। তার মানে এইখানে আপেলের উপর যে বল ক্রিয়া করছে, এই বলের নাম হচ্ছে একটা সাম্য বল। এই বলটা কি? সাম্য বল। এবার ধরো আপেলটা নিচে, বোটা ছিঁড়ে গেল, বোটাটা ছিঁড়ে গেলে সে নিচে দিকে পড়ে যাচ্ছে। তো বোটা যখন ছিঁড়ে যায়, তখন তার উপর তার ওজন নিচের দিকে ক্রিয়া করছে। ওজনের মানটা বেশি হয়ে যাওয়ার কারণে আপেলটা কিন্তু নিচের দিকেই পড়ছে। এটা কিন্তু একটা অসাম্য বল। এই বলটা হচ্ছে একটা অসাম্য বল। আশা করি তুমি এইটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, যাব এবার দেখো মৌলিক বল। মৌলিক বল কাকে বলে? মৌলিক বল, সো মৌলিক বলটা যদি বলি, তো মৌলিক বল কাকে বলে? যে সকল বল, দেখো মৌলিক বল, যে সকল বল দেখো, যে সকল বল এক অন্য বল হতে, এক হচ্ছে অন্য বল কর্তৃক, অন্য বল হতে সৃষ্টি হয় না, অন্য বল থেকে সৃষ্টি হয় না, এক। দ্বিতীয়ত হচ্ছে অন্য বলগুলো যে সকল বল দ্বারা, যে সকল বলের, আচ্ছা অন্য বলগুলো যে সকল বলের মিথস্ক্রিয়া বা অন্তঃক্রিয়া, দেখো অন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়ায় তৈরি হয়। হ্যাঁ, কি বললাম এখানে? যে অন্য বল হতে সৃষ্টি হয় না, অন্য বলগুলো যে সকল বলের অন্তঃক্রিয়ায় তৈরি, যে সকল অন্য বলগুলি কি হয়? এই বল দ্বারা তৈরি হয়। ঠিক আছে, এবং সম্পূর্ণভাবে স্বাধীন এমন বলকে কি বলা হয়? মৌলিক বল। এমন বলকে বলি মৌলিক বল। আচ্ছা, অন্য বলগুলো হতে সৃষ্টি হয় না, কিন্তু এই আচ্ছা মৌলিক বল তাকে মৌলিক বল বলে। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কিভাবে দিলাম? তিনটা বৈশিষ্ট্য আকারে কি দিলাম? যে সকল বল অন্য বল হতে সৃষ্টি হয় না, অন্য বল থেকে এগুলো সৃষ্টি হয় না, এগুলো নিচের
অন্য বলগুলো যে সকল বলের অন্তঃক্রিয়ায় সৃষ্টি হয়, মানে হচ্ছে এই মৌলিক বলগুলোর সমন্বয়ে অন্যান্য বলগুলি পাওয়া যায়, মৌলিক বলগুলোর সমন্বয়ে অন্যান্য বলগুলি পাওয়া যায়। এবং সম্পূর্ণ স্বাধীন এমন বলকেই আমরা বলি মৌলিক বল। তাহলে মৌলিক বল হচ্ছে 4 প্রকার, মৌলিক বলগুলো হচ্ছে 4 প্রকার। দেখো মৌলিক বল 4 প্রকার। মৌলিক বল কত প্রকার আছে? 4 প্রকার। তো 4 প্রকারের মধ্যে একটাকে বলি আমরা মহাকর্ষ বল, সবচেয়ে ছোট যে বলটা, একটা হচ্ছে মহাকর্ষ বল, দ্বিতীয় হচ্ছে আমরা বলি এটাকে তাড়িৎ চুম্বক বল, তাড়িৎ চুম্বক বল। তৃতীয়ত আমরা বলতে পারি হচ্ছে তোমার নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আর চতুর্থ হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই হচ্ছে 4টা বল। তো আমরা এটাকে ইংরেজিতে লিখি, এটা হচ্ছে আমি লিখি হচ্ছে জিএফ, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স। উল্টা পাল্টা ভাইবো না, নেগেটিভ চিন্তা করলে মাথা থেকে সরায় দাও। একটা তাড়িৎ চুম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স লিখে রাখতে পারো। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটাকে বলি আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এসএনএফ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, শর্টলি মনে রাখার জন্য এটা বলছি। তারপর দেখো ডব্লিউএনএফ মানে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এই হচ্ছে আমার 4টা মৌলিক বল। আবার দেখো, আচ্ছা সো মুছে দিচ্ছি এগুলো আমি। সো এই গেল আমাদের মৌলিক বল। এখন এই মৌলিক বলগুলো সম্পর্কে যদি বলি, আমি শর্ট ভার্সনে বলবো, এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো পাঠ্য করে তোমরা আমাকে হোমওয়ার্ক আকারে নোট আকারে সাবমিট করবে আগামীকাল এক্সট্রা। কারণ হচ্ছে এগুলো একটা বিশাল একটা পার্থক্য আছে, এবং পার্থক্য থেকে কিন্তু মেডিকেলের প্রশ্ন এসে থাকে। তোমরা দেখবে যে এই মৌলিক বলগুলোর পার্থক্য থেকে কিন্তু তুলনামূলক একটা চার্ট আছে, এই চার্ট থেকে পরীক্ষায় আসে কিন্তু। আচ্ছা সো দেখো এইখানে সবচেয়ে বড়, আমি ডিরেক্ট যদি বলি, মহাকর্ষ বলটা কিসের মাধ্যমে হয় তোমরা জানো? মহাকর্ষ বল বলতে বুঝি, আমি বলে দিচ্ছি, তোমরা এটা নোট আকারে সাবমিট করবে, এই 4টা বল সম্পর্কিত লিখে সাবমিট করবে। এটা আগে থেকে বলে দিচ্ছি যে হোমওয়ার্ক এইচডব্লিউ এটা লিখবা। এইচডব্লিউ কি হবে তোমাদের? এইচডব্লিউ হচ্ছে আগে থেকে লিখে রাখো, এক মৌলিক বলের তুলনামূলক বিশ্লেষণ, মৌলিক বলের তুলনা। আচ্ছা তুলনা লিখবা, তুলনাটা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? মৌলিক বলের তুলনাটা তোমরা কি করবা, যে 4টা বল একটা টেবিলের মধ্যে রেখে, বইয়ে দেয়া আছে তোমাদের, বইও পাবা তোমরা, এটা নিজেরা পড়বা, ঠিক আছে? মৌলিক বলের তুলনাটা নিজেরা পড়বা। আর সংজ্ঞাগুলি, এক হচ্ছে দ্বিতীয়ত সংজ্ঞা, মৌলিক বলের সংজ্ঞা, মৌলিক বলগুলোর সংজ্ঞা, এগুলো তোমাদের হোমওয়ার্ক। যা সংজ্ঞাটা তাও আমি বলে দিচ্ছি, আমি তো মুখে বলে দিচ্ছি, নিজেরাই লিখবা। সো দেখো যেটা বলছি আমি, এই 4টা বলের মধ্যে আমরা যেটা বলি শক্তির দিকে যদি চিন্তা করি, মহাকর্ষ বল বলতে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলি আমরা মহাকর্ষ বল। অবশ্যই মহাকর্ষ বলটা মাথায় রাখবো আমরা, যে আমি শর্ট ভার্সন লিখে দিচ্ছি এখানে। মহাকর্ষ বলটা কি আসলে মাথায় রাখবো, যে দুটি বস্তুর, এখানে দুটি মহাবিশ্বের, এক হচ্ছে কি যদি বলি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলি আমরা? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলি আমরা মহাকর্ষ বল, ঠিক আছে? তবে মাথায় রাখতে হবে এখানে স্পেশাল কিছু হচ্ছে, এটি ভরের উপর ক্রিয়াশীল, এটি বস্তুর ভরের উপর নির্ভর, এটি ভরের উপর কি নির্ভরশীল, এটা মাথায় রাখবো, ভরের উপর নির্ভরশীল। এক, তারপরে এটার সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে এটা তোমার গ্র্যাভিটন কণা থেকে সৃষ্টি, এটা হচ্ছে গ্র্যাভিটন, এটা হচ্ছে তোমার গ্র্যাভিটন কণার ফলে সৃষ্টি, ঠিক আছে? আমরা যেটা জানি, আমরা সাধারণত গ্র্যাভিটন কণার ফলে সৃষ্টি হয় এটা। আচ্ছা সো যদি এটা গ্র্যাভিটন কণার ফলে সৃষ্টি হয়, তাহলে আরেকটা হচ্ছে এটা কি, আমরা দেখো কি বললাম, এটি ভরের উপর নির্ভরশীল এবং সবচেয়ে ক্ষুদ্রতম বল। এটা হচ্ছে কি সবচেয়ে দুর্বল, সবচাইতে ছোট বল, সবচাইতে কি ছোট বল হচ্ছে এই বলটা। মানে পার্থক্য আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবো ছোট করে, মানে এই বলটা কোথায় পাওয়া যায়?
এটা ভরের উপর নির্ভরশীল, কারণ ভরের উপর ক্রিয়া করে গ্রেভিটন কণার ফলে সৃষ্টি হয়। আর হচ্ছে কি সবচেয়ে ছোট বল, এটা কি হবে সবচাইতে ছোট বল হবে। আচ্ছা তারপর দেখো আর এটার পাল্লাটা মনে রাখবো, এর পাল্লা অসীম, এর পাল্লা হচ্ছে এর পাল্লা অসীম। তার মানে বুঝছো এর পাল্লাটা অসীম, অসীম পর্যন্ত এর আকর্ষণটা আছে। এবং এর প্রকৃতি, বলের প্রকৃতি দেখো, বলের প্রকৃতি, এই বলের প্রকৃতি হচ্ছে তোমার আকর্ষণ ধর্মী। বলের প্রকৃতি হচ্ছে কি আকর্ষণ ধর্মী। এই বলের প্রকৃতি হচ্ছে কি আকর্ষণ ধর্মী। তার মানে মহাবিশ্বে যখন দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কি মহাকর্ষ বল, এটা লিখে নাই কিন্তু তোমরা লিখে নেবা। আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল বলে, আর এটি ভরের উপর নির্ভরশীল, এটি বস্তুর ভরের উপর নির্ভরশীল, এটি গ্রেভিটন কণার ফলে সৃষ্টি হয়, সবচেয়ে ছোট বল, এর পাল্লা হচ্ছে অসীম, এবং হচ্ছে বলের প্রকৃতি হচ্ছে আকর্ষণ ধর্মী। এর মানে হচ্ছে শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। সো এই হচ্ছে আমাদের রেগুলার ক্লাস হবে 2 ঘন্টা প্লাস। এবার দেখো, সো এটা গেল। এখন একটা বলের নমুনাটা দেখাইলাম, এরকম ভাবে তোমাকে প্রত্যেকটা বলের সংজ্ঞা, এর হচ্ছে সংজ্ঞা, তারপর তার বৈশিষ্ট্যগুলি বলছি। এইগুলোর পরে অনুরূপ ভাবে যে ওইটা কিসের উপর নির্ভরশীল, যেমন ধরো যে সবল নিউক্লিয়ার বল কিসের উপর নির্ভরশীল। আচ্ছা এবার আমি অন্যগুলো একটু বলে দিচ্ছি, অন্যগুলো একটু মুখে বলে দিচ্ছি, তোমরা নিজেরা লিখবা, কারণ এগুলো যদি আমি সবকিছু লিখে দিই হিউজ টাইম লাগবে। সো মাথায় রাখবা যে এই বলের পরে আমরা যদি তারের চুম্বক বলটা কি, তারের চুম্বক বলটা হচ্ছে দুটি বস্তু, দুইটি আধানের উপর ক্রিয়াশীল বল। যখন দুইটা বস্তু, দুইটা আধান পরস্পরের উপর ক্রিয়াশীল হয় তখন এটাকে বলি আমরা কি তারের চুম্বক বল। ধনাত্মক বা ঋণাত্মক আধানের উপর যে বলটা ক্রিয়া, ধনাত্মক বা ঋণাত্মক, দুইটি ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, দুইটি ঋণাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল বা আধানের উপর যে ক্রিয়াশীল বল, এইগুলোকে বলি আমরা তারের চুম্বক বল। এখন এই তারের চুম্বক বলটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। কেন? তারের চুম্বক বল যেমন দুইটা ধনাত্মক আধানের উপর আকর্ষণ, দুইটা ধনাত্মক আধান কি করবে বিকর্ষণ বল দেবে, দুইটি ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করবে। তার মানে হচ্ছে তারের চুম্বক বলটা আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী দুইটাই হতে পারে। তাহলে বলের প্রকৃতি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ। আচ্ছা আর যদি আমরা অসীম বলি, এর পাল্লাটা, তো তারের চুম্বক বলের পাল্লা একটা নির্দিষ্ট করে দেয়া আছে, যেমন হচ্ছে তোমার 10 পাওয়ার 36, তারের চুম্বক বলের পাল্লাটা হচ্ছে 10 পাওয়ার 36 হবে। তো এরপরে আসি আমরা যে এখন, আচ্ছা এটা গেল, তোমাদের আগে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এগুলো নিজেরা করবা, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ হচ্ছে আমি যদি এগুলো ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে, এগুলো নিজেদের পড়া। তো দেখো এরপরে আসি, আমি শর্টকাট বলে দিচ্ছি হচ্ছে, তারপর ধরো যে সবল নিউক্লিয়ার বলটা, এটা সাধারণত নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় কণাগুলোকে মানে হচ্ছে আবদ্ধ করে রাখে, যে বলের কারণে নিউক্লিয়াসের ভেতরে কণিকাসমূহ কণাসমূহ কি করে তোমার একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকতে পারে, এই বলটাই হচ্ছে সবল নিউক্লিয়ার বল। যেমন একটা প্রোটন আরেকটা প্রোটনের সাথে যে বলটা মানে যুক্ত থাকছে, একটা নিউট্রন একটা প্রোটনের সাথে যেভাবে যুক্ত থাকছে, নিউট্রন নিউট্রনের সাথে যে বলের কারণে যুক্ত থাকছে, এটা হচ্ছে সবল নিউক্লিয়ার বল। তাহলে চিন্তা মনে রাখবা, নিউট্রন প্লাস প্রোটন বা নিউট্রন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস প্রোটন, এই বলগুলো, এই দুইটার মধ্যে যে বল আছে বা এই দুইটার মধ্যে যে বল আছে অথবা এই দুইটার মধ্যে যে বল আছে, এই বলগুলোকে বলি আমরা, এই বলগুলো কি হবে সবল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা কি হবে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে প্রোটন, নিউট্রন নিউট্রন, প্রোটন নিউট্রন, ঠিক আছে। ও আচ্ছা, প্রোটন প্রোটন, এটা হবে তোমার প্রোটন প্রোটন। তাহলে দুইটা প্রোটন যে বলের কারণে যুক্ত আছে, দুইটা নিউট্রন যে বলের কারণে যুক্ত আছে, অথবা একটা নিউট্রন একটা প্রোটনের সাথে যে বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ আছে, এই বলটাকে বলি আমরা সবল নিউক্লিয়ার বল। ওকে, তারপর দেখো আচ্ছা, তারপর দেখো, সো হোমওয়ার্কটা লিখে নিও। তারপর দুর্বল নিউক্লিয়ার বলটা, সো দুর্বল নিউক্লিয়ার বল সম্পর্কে যদি বলি, ঠিক আছে, তাহলে সেটা হবে তোমার, তাহলে সেটা হচ্ছে তোমার দেখা যাবে যে নিউক্লিয়াসের ভেতরে একটা অস্থিরতা তৈরি করে, বুঝতে পারছো? মানে বলা যায় এটা হচ্ছে একটা শয়তান বল। শয়তান বল কেন বলবো, এই বল যখন কোন একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল হয়, তখন ওই নিউক্লিয়াসের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা তৈরি হওয়ার কারণে দেখা যায় বিটা কণা নির্গমন ঘটে। কি ঘটে? একটা
নিউক্লিয়াসের মধ্যে একটা অস্থিরতা মানে উত্তেজিত অবস্থা তৈরি করে। এই উত্তেজিত অবস্থা তৈরি করার কারণে বিটা কণা নির্গমন ঘটে। তো বিটা কণা নির্গমনকারী বলের নামই হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল নিউক্লিয়ার বল। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? এটাও ঠিক নিউক্লিয়াসে পাওয়া যায়। এটাও কোথায়? নিউক্লিয়াস। তো আমি তোমাদেরকে কি বললাম, যে এখানে বললাম মৌলিক বল সময় তুলনামূলক পার্থক্য, এটা তোমরা নিজেরা করবা। আমি জাস্ট হচ্ছে একটু মোটামুটি ধারণা দিয়েছি। এই যে এখানে বললাম মৌলিক বল কি, মৌলিক বল কাকে বলে, এর যে পার্থক্য বা তুলনা একটা চার্ট, এই সারণীটা তোমরা নিজেরা লিখবা। এবার আসো ভরবেগ। এবার আসি আমরা ভরবেগের মধ্যে। ভরবেগ দেখো, তো ভরবেগ যদি বলি একটু চিন্তা করে দেখো যে সাধারণত নর্মাল দৃষ্টিকোণ থেকে দেখো এখানে একটা ধরো যে একটা বল আছে, এই জায়গার মধ্যে কি একটা বল আছে। এখন এই বলটার মধ্যে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে বলটা কি হবে, এখান থেকে ধরো যে এই পজিশনে চলে আসলো। ঠিক আছে, বলটা অবস্থার পরিবর্তন ঘটালো। যদি অবস্থার পরিবর্তন ঘটায়, ধরো যে বলের ভর ছিল কত এম, তাহলে এম হচ্ছে বলের, এম হচ্ছে কি, এম হচ্ছে বলের ভর, বলের ভর। আচ্ছা, এইখানে এফ, এফ হচ্ছে বলের উপর প্রযুক্ত বল, বলের উপর প্রযুক্ত বল। আচ্ছা, তারপর দেখো এই বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো, তাহলে বস্তুটা এখানে এই যে ইউ ধরে হচ্ছে এখানে আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ, ইউ হচ্ছে কি বস্তুটার বলের আদিবেগ, এ হচ্ছে আদিবেগ, আর ভি হচ্ছে শেষ বেগ, ভি হচ্ছে কি শেষ বেগ। তাহলে একটু চিন্তা করে দেখো এখানে বলটা এখানে চলে আসছে, তো কি করছে, এখানে একটা সরণ ঘটাইতেছে, একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, তাই না? এই ত্বরণ ঘটিয়ে মানে হচ্ছে একটা টি সময় পরে, কত সময় পরে, একটা চিন্তা করো, এম বলের একটা বলের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলে সেটা টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে। টি সময় পর যখন এস দূরত্ব অতিক্রম করে তখন বিবেগ প্রাপ্ত হয়ে এতরণ সৃষ্টি করে, বিবেগ প্রাপ্ত হয়ে এতরণ সৃষ্টি করে। আমি আবার বলছি কথাটা, যে এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ একটা বল প্রযুক্ত হলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে বিবেগ প্রাপ্ত হয়, এবং এই সময়ে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয় এ। আচ্ছা, আপাতত ত্বরণ লাগতেছে না আমাদের, সো এটা মুছে দিচ্ছি আমি। এবার দেখো, তো এটা গেল, তাহলে আমার এখানে গেল, তো ভর গেল। এবার চিন্তা করো, তো বস্তুর ভরবেগটা আসলে কি? ভরবেগটা বলতে বোঝায় বস্তুর ভর এবং বেগের গুণফলকে, বস্তুর ভর এবং বেগের গুণফলটাকে বলি হচ্ছে আমরা ভরবেগ। আচ্ছা, তো ভরবেগ যদি বলি, দেখো ভরবেগটা এখানে আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে পি সমান হচ্ছে এম ভি। ভরবেগ হচ্ছে পি সমান হচ্ছে এম ভি। কিভাবে আসছে আমি বলতেছি। নর্মালি হচ্ছে ভরবেগ সমান হচ্ছে যেটা লিখতে পারি বস্তুর ভর ইন্টু হচ্ছে বেগ, বস্তুর ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। আচ্ছা, তো এই বস্তুর মধ্যে যদি এম পরিমাণ বল প্রয়োগ করে তার মধ্যে ভি বেগ সৃষ্টি হবে। এখন যদি ইউ এর মানটা শূন্য হয়, ইউ এর মানটা শূন্য, তার মানে কি আদিবেগ ছিল না, স্থির ছিল। তো স্থির বস্তুর উপর বলটা স্থির, সেই সময় যদি বল প্রয়োগ করে বিবেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুর বেগ কত আছে বি, ভর কত আছে এম। বলটার ভর এইখানে যত ছিল এখানে যাওয়ার কিন্তু বলের ভর কিন্তু একই থাকবে, বলের ভরের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি থাকবে, এখানে আসলে ভর কিন্তু একই থাকছে, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ মানে কি ভরবেগ। তাহলে এর সংজ্ঞাটাকে আমরা দিতে পারি, কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। কি বলছি আমরা, দেখো আমরা যেটা বললাম যে কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফলটাকে কি বলি আমরা, ভরবেগ বলি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে যেটা পেয়েছি, দেখো এইগুলো তো লিখছো আশা করি, তাই না? তো দেখো, তাহলে আমরা কিন্তু সংজ্ঞাটা লিখবো কি, যে কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলি আমরা ভরবেগ। আচ্ছা, তো ভরবেগটা এখানে পাচ্ছ, তো ভরবেগ কি পেয়েছি আমরা, ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে সুতরাং ভরবেগটা আমরা পেয়েছি কি, পি সমান হচ্ছে এম ভি, পি সমান হচ্ছে এম ভি। তাহলে ভরবেগ যদি এটা হয়, তাহলে লক্ষ্য করে দেখো, ভরবেগ যদি এটা হয় তাহলে আমরা এইখান থেকে একটা বিষয় বুঝবো, এককটা বের করে ফেলি। তো এককটা কি আসে দেখো, একক আসে কি, তাহলে একক আসবে হচ্ছে তোমার, দেখো তো এককটা আসবে, ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কি জানি আমরা কেজি, আর বেগের একক কি জানি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের এককটা কি পেয়েছি আমরা, কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। আর মাত্রা যদি বের করতে চাও, এবার মাত্রাটা দেখিয়ে ফেলি আমরা। তো ভরবেগের মাত্রাটা দেখি, মাত্রা বের করবো, তাহলে পি মাত্রা হচ্ছে কি, এটা ধরো যে এরকম লিখলাম। তো মাত্রা যদি বের করি, দেখো আমি এখানে বের করে দেখাচ্ছি।
তাহলে ভর দেখো, ভরের মাত্রা কি জানি আমরা? ভরের মাত্রা হচ্ছে, দেখো ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। মাত্রা কখনো স্মল লিটারে লেখা যায় না, মাত্রা কখনো স্মল লিটারে লেখা যায় না, সবসময় লিখতে হবে ক্যাপিটাল লিটারে, ঠিক আছে? আবার দেখো তাহলে বেগের মাত্রাটা কি? বেগ মানে কি জানি আমরা? বেগ মানে জানি আমরা এস বাই টি জানি, তাই না? তার মানে হচ্ছে দূরত্ব বাই সময়, তো দূরত্ব বাই সময় যদি হয়, দূরত্বের মাত্রা হচ্ছে কি? এল। সকল প্রকার দূরত্বের মাত্রা হচ্ছে কি? ক্যাপিটাল এল, কারণ দৈর্ঘ্য থেকে আসে, লেন্থ থেকে আসে, লেন্থ। আর সময়ের মাত্রা হচ্ছে কি? টি। সময়ের মাত্রা হচ্ছে কি? টি। তাহলে বেগের যে মাত্রাটা আসবে, বেগের মাত্রা আসবে এল টি ইনভার্স 1। বেগের মাত্রা আসবে কি? এল টি ইনভার্স 1। তাহলে চিন্তা করো, ভরের মাত্রা জানি এম আর বেগের মাত্রা জানি এল টি ইনভার্স 1, তাহলে আমার ভরবেগের মাত্রা হবে এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। বুঝতে পেরেছো? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর বেগ যেহেতু জানি এস বাই টি, মানে দূরত্ব বাই সময়। সকল প্রকার দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পুরুত্ব, সরণ, সকল প্রকার এই সবগুলোকে বলি দৈর্ঘ্য। এই সবগুলো কোথায় থেকে আসছে? দৈর্ঘ্য থেকে আসছে। আমি আবার বলছি, দৈর্ঘ্য সমান হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য সমান হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য সমান পুরুত্ব, দৈর্ঘ্য সমান সরণ, দৈর্ঘ্য সমান হচ্ছে দূরত্ব। মূলত সবগুলোকে আমরা দৈর্ঘ্যের মধ্যে ফেলি, সবগুলো। মানে আমরা কি ধরি? আমাদের মানব জন্মের প্রথম আদি পিতা হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে ধরা হয়। ঠিক একইভাবে আমরা যেমন আদি পিতা উনি, এরকম ভাবে সরণ, দূরত্ব, পুরুত্ব, প্রস্থ, উচ্চতা, এগুলোর আদি পিতা হচ্ছে দৈর্ঘ্য, এইগুলো আদি পিতা হচ্ছে দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্যের একক মানে সবার একক, দৈর্ঘ্যের একক মানে সবার একক, ঠিক আছে? দৈর্ঘ্যের মাত্রা মানে সবার মাত্রা। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? এটা হচ্ছে তার মাত্রাটা। এবার যদি বুঝো, তো দেখো আমরা এটা মুছে দিলাম, তা আমরা এটা পেলাম, তাহলে ভরবেগের একক পেলাম। এবার ভরবেগের পরিবর্তনটা দেখি। দেখো ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তনটা কি? ভরবেগের পরিবর্তনটা দেখো এখানে, যে এইখানে যদি ধরি আদি ভরবেগ, দেখো তো একটু লক্ষ্য করে দেখো, আদি ভরবেগ ধরো যে পিআই হচ্ছে ধরো এম ইউ, আদিবেগ মানে ভর ইনটু আদিবেগ। আদিবেগের জন্য পাবে আদি ভরবেগ, শেষ ভরবেগ কত আছে দেখো, শেষ ভরবেগ। তো শেষ ভরবেগ যদি হয় তাহলে ধরো পি এফ, মানে হচ্ছে এই আই মানে ইনিশিয়াল, মনে রাখবা আই মানে হচ্ছে ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক, আর এফ তো বুঝোই ফাইনাল মানে কি? শেষ, ফাইনাল হচ্ছে শেষ। আচ্ছা, তো এখানে যেটা পাচ্ছ এটা হচ্ছে এম ভি। তো পরিবর্তন বা পার্থক্য বলতে কি বুঝি আমরা? সো নরমালি পরিবর্তন বা পার্থক্য বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, দেখো পরিবর্তন মানে কি? পার্থক্য। পরিবর্তন মানে হচ্ছে কি? পরিবর্তন মানে পার্থক্য বা বিয়োগফল। পরিবর্তন মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল, তাই না? এটা তো আমরা জানি। তো একটু চিন্তা করে দেখি, পরিবর্তন মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। তাহলে আমার ধরে নিচ্ছি ভরবেগের পরিবর্তন ডেল পি হলে এত হলে, তো ডেল পি সমান, দেখো ডেল পি সমান হচ্ছে তোমার শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আদি ভরবেগ। শেষ ভরবেগ মানে মাইনাস হচ্ছে আদি ভরবেগ। তো দেখো শেষ ভরবেগ কত পেয়েছি আমরা? পি এফ মাইনাস হচ্ছে পি আই। তো এখানে যদি বসাই এম ভি মাইনাস হচ্ছে এম ইউ, তাহলে পাচ্ছি এম কমন নিলে পাচ্ছি ভি মাইনাস ইউ। এটাকে লিখতে পারি আমরা এম ডেল ভি। তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমি ভরবেগের পরিবর্তন ডেল পি সমান পেয়েছি এম ডেল্টা ভি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা মানে কিন্তু আবার এটাও লেখা যায়, ডেল পি মানে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। তবে একটা শর্ত আছে এখানে, শর্ত হচ্ছে এখানে বসাইছে, আচ্ছা এটাই রাখলাম, শর্ত লাগবে না, এটাই মনে রাখো। পরিবর্তন মানে কি এখন বুঝছো? তুমি যখন লেদা বাচ্চা ছিলা, ধরো যে তুমি যখন হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করতা, হাসার কিছু নাই, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? লেদা বাচ্চা ছিলা ধরো, তখন তোমার বয়স ছিল কত?
তোমার বয়স ছিল ধরো যে 5 বছর, তখন ধরো যে তোমার 2010 সালের কথা চিন্তা করো আর 2021 সালের কথা চিন্তা করো, তাহলে এখন যদি বলি তোমার পরিবর্তন কিসের পরিবর্তন, তোমার বয়সের পরিবর্তন। আমি এখানে বলছি ভরবেগের পরিবর্তন, আর এখানে বলছি তোমাকে বয়সের পরিবর্তন। চিন্তা করে দেখো, এই হচ্ছে তোমার লেদাকালের বয়স আর এই হচ্ছে তোমার বর্তমান বয়স। তাহলে তুমি এই বর্তমান বয়স থেকে কি লেদাকালের বয়সটা বিয়োগ করবে না, তাহলে তোমার পরিবর্তনটা পাচ্ছ। তো আমি এই বিষয়টাকে ভরবেগ দিয়ে যদি বোঝাই, এইখানে একটা ভরবেগ ছিল, তার আদিবেগ ছিল, তার ভর ছিল। তোমার বয়স তুমি চিন্তা করে দেখো, তুমি যদি এখান থেকে এখানে যাও, তোমার ভরের কোনো পরিবর্তন সম্ভব? তুমি তো একটা বস্তু, পদার্থ, তো তুমি একজন মানুষ, এইখান থেকে ওইখানে গেলে তোমার ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে তুমি এখান থেকে এখানে গেলা, তাহলে এখানে একটা ভরবেগ ছিল তোমার, সেটা হচ্ছে mu, এটাকে বলছি আদি ভরবেগ। তারপর যখন তুমি এখানে গেলা, একটা নতুন ভরবেগ তুমি অর্জন করলা। কি হলো? তোমার একটা নতুন একটা ভরবেগ তুমি লাভ করেছো। তো এই হচ্ছে তোমার শেষ ভরবেগ, এই হচ্ছে তোমার আদি ভরবেগ। তাহলে এইটা কি বড় না? তোমার তুমি বয়সের কথা চিন্তা করো, তোমার বয়স তো বেড়ে গেছে। তো তুমি যদি তোমার পরিবর্তনটা পেতে চাও, তার মানে কি 2021 সাল থেকে 2010 সাল বিয়োগ করবা না, তুমি 21 থেকে কি 10 বিয়োগ করবা না, তুমি কি 10 থেকে 21 বিয়োগ করবে? অবশ্যই তোমার এটা বের করবে না, তাই না? সো আমরাও ঠিক একই ঘটনা ঘটাচ্ছি। ভরবেগ এখানে একটা ছিল, তুমি ক্যারাম খেলতেছো, তোমার হাতে যখন ক্যারামের স্ট্রাইকারটা আছে, তোমার ক্যারামের স্ট্রাইকার যখন হাতে আছে, তখন তোমার ক্যারাম, তুমি কাকে গুটিটাকে, ক্যারামের যে একটা গুটি আছে সেই গুটিটাকে তুমি আঘাত করবা। আচ্ছা, অথবা তুমি ক্যারামের স্ট্রাইকটা আঘাত করছো, স্ট্রাইকের একটা ভর আছে আর তুমি হাতে কি করতেছো, একটা বল প্রয়োগ করছো। স্ট্রাইকটা স্থির, ওই স্থির অবস্থানে তার ভরবেগ কত আছে? এটা হতে পারে সে শূন্য, আদিবেগ শূন্য, তার মানে ভরবেগটাও শূন্য আছে, কিন্তু কত আছে? আদিবেগ এটা আছে, আদি ভরবেগ এটা। যখন ক্যারামের স্ট্রাইকে আঘাত করবে তখন সে একটা বেগ লাভ করবে, এই বেগের জন্য তার একটা নতুন একটা ভরবেগ তৈরি হবে, সেই ভরবেগটা হচ্ছে এটা। তাহলে এই ক্যারাম খেলার সময় তোমার স্ট্রাইকার যখন হাতের কাছে ছিল স্ট্রাইকারটা, এবং যখন হাত থেকে সরে গেছে, হাতের কাছে ছিল তখন ভরবেগ ছিল এটা, যখন সরে গেল তখন ভরবেগ হচ্ছে এটা। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কত? পরিবর্তন হচ্ছে যখন শেষেরটা মাইনাস আগেরটা। ক্লিয়ার হতে পেরেছো? ভরবেগের পরিবর্তনটা পেয়ে গেছে, এবং ভরবেগের পরিবর্তনটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমরা একটু মাথায় রাখবো। এবার দেখো, সো ভরবেগের পরিবর্তনটা যদি পাই, এবার আসি আমরা ভরবেগ একক মাত্রা সবগুলো গেল, এবার নিউটনের সূত্রগুলো দেখি। তো আমরা এবার দেখবো হচ্ছে নিউটনের সূত্রটা, আর আমরা ভরবেগের পরিবর্তনটা এখানে লিখে রাখি ডেল পি। ডেল পি সমান ডেল পি, অথবা তুমি লিখতে পারো ডিপি। ডিপি সমান কত আছে? ডিপি সমান হচ্ছে এম, তুমি লিখতে পারো এম ডিভি, অথবা তুমি লিখতে পারো এই ডেল পি সমান হচ্ছে এম ডেল ভি, মানে অন্তরীকরণ ফরম্যাট অনুযায়ী এইভাবে লেখা যায়। তো মাথায় রাখবে দুইটাই কিন্তু সেম, ডেল পি এবং ডিপি একই কথা, একই কথা, একটু বড় একটু ছোট বোঝায়। তো এবার দেখো, এবার আমরা যেটা করতে চাচ্ছি, তাহলে আমরা এবার দেখো নিউটনের সূত্রগুলি। তো নিউটনের কয়টা সূত্র আছে তোমরা জানো? নিউটনের সূত্র আজকে আমার হচ্ছে কি জানো, আজকে পুরা হচ্ছে কি বলবো তোমাদের, খুব খারাপ লাগতেছে হচ্ছে মার খাওয়ার জন্য, যে আমার মার খাওয়াগুলি আজকে ভালো পড়ে নাই। আচ্ছা দেখো, নিউটনের সূত্র, নিউটনের 3টা সূত্র জানি। কয়টা সূত্র জানি আমরা? নিউটনের গতির 3টা সূত্র আছে। কিসের সূত্র? গতির সূত্র। নিউটনের সূত্র কিন্তু বলের সূত্র না, নিউটনের সূত্রগুলিকে বলা হয় গতির সূত্র। গতির সূত্র। তো গতির প্রথম যে সূত্রটা আছে, আমরা যদি বলি প্রথমটা আছে, কি বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু, দেখো স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু কি সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। তো এই ছিল আমার নিউটনের প্রথম সূত্রটা। তো নিউটনের এই সূত্র থেকে আমরা কি শিখতে পাই? আমি কি বললাম, এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। কোনো বস্তুর উপর এখানে লিখে নিও, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এর মানে হচ্ছে, তুমি যদি দেখো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত স্টিল নাও, তো আমি যদি বলি পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যদি এই বোর্ডটা এখানে থাকে, এই বোর্ডটা তুমি যদি এখন এখানে রাখো, যদি এই বোর্ডের উপর কোনো প্রকার বল প্রয়োগ না হয়, যেমন ধরো কোনো একটা ঘূর্ণিঝড়, কোনো একটা কি ভূমিকম্প হলো, ভূমিকম্প তো একটা বল দেয়, তাই না?
তো যদি কোনো প্রকার বল প্রয়োগ করা না হয় তাহলে এটা হাজার হাজার বছর ধরে এই বোর্ড কিন্তু এইখানেই পড়ে থাকবে, এই বোর্ড এখানেই পড়ে থাকে, কিছুই হবে না। এখন বলতে হবে ভাই এটা তো বিকৃত হয়ে যাবে, এটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে আলাদা কথা, যে এটার উপর কি ধরো যে এটার মধ্যে ঘুণা পড়বে, হ্যাঁ অনেক ধরনের জীবাণু আক্রমণ করবে, জীবাণু আক্রমণ করলে এটা পড়ে যাবে, একটা সময় পর পচে বা নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু যদি এটা নষ্ট না হয় তাহলে এটা কখনো এটাকে এইখান থেকে সরানো যাবে না, যদি না কোনো একটা বল প্রয়োগ করতে পারো। একটা বস্তু গতিশীল আছে, তোমার বন্ধু সাইকেল চালাচ্ছে, এই সাইকেল চালানো অবস্থায় সে যদি একটা নির্দিষ্ট বলে সাইকেল চালাচ্ছে, তো চালাচ্ছে মানে একই বলে চালাচ্ছে, তার মানে কোনো বল প্রয়োগ করছে না, সে সাইকেলের প্যাডেল যেভাবে ঘোরাচ্ছিল ঠিক একইভাবে ঘোরাচ্ছে, একটু জোরেও ঘোরাচ্ছে না ধীরেও ঘোরাচ্ছে না। একটু চিন্তা করো, কথাটা চিন্তা করো যে সাইকেলের প্যাডেল ঘোরাচ্ছে কিন্তু একইভাবে ঘোরাচ্ছে, মানে 2 সেকেন্ড আগে যে বলটা প্রয়োগ করছে 2 সেকেন্ড পরেও ঠিক একই বল ক্রিয়াশীল, তাহলে এখানে বলের কোনো পরিবর্তন না। যদি বলের পরিবর্তন না করা হয় তাহলে এখানে কিন্তু তোমার সাইকেলটা কোনোদিন থামবে না। যদি এই বলটা যে বল ক্রিয়াশীল আছে এই বলকে বল বলা যায় না, প্রযুক্ত বল বলবো না আমরা। কেন বলবো না জানো? কারণ হচ্ছে এই বলটা এক্সিস্ট অলরেডি আছে, নতুন কোনো বল তো বাইরে থেকে দিচ্ছ না। যদি নতুন কোনো বল বাইরে থেকে না দাও তাহলে ওই বলটাকে আমরা প্রযুক্ত বল বলতে পারি না। তাহলে এইখানে আমরা যদি চিন্তা করি, হ্যাঁ মিসাইল, আচ্ছা ধরতেই পারো তুমি মিসাইল, একটা মিসাইলকে যদি ছুড়ে দেওয়া হয়, একটা নির্দিষ্ট বলে ছুড়ে দেওয়া হয়, এই মিসাইলের প্রতি যদি একটা নতুন কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে, অথবা বাতাসের বাধা যদি না পায়, তাহলে মিসাইল কিন্তু একটা পথে নির্দিষ্ট পথে যেতেই থাকবে, যেতেই থাকবে। মহাশূন্যের প্রয়োজন মহাশূন্যে যেতে, মানে যে দিকে যাচ্ছে সে যদি মহাশূন্য বরাবর যেতে থাকে উপর দিকে তাও যাবে। কিন্তু মিসাইল কেন যায় না? কারণ হচ্ছে মিসাইলের উপর বাতাসের একটা বাধাদানকারী বলের সৃষ্টি হয়। মিসাইলের উপর যখন বাতাসের বাধা তৈরি হয় মিসাইল কিন্তু একটা সময় পর থেমে যাবে, কারণ এখানে বাহ্যিক বল তৈরি হচ্ছে, এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপর, এই জন্য এটা হবে। আর নয়তো কিন্তু মিসাইল কিন্তু তার মতো করে চলতে থাকতো। তো যাই হোক, এবার দেখো, তো এইখানে দুইটা বিষয় মনে রাখবা, এখান থেকে আমরা দুইটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে তোমার জড়তা, একটা হচ্ছে জড়তা, আর দুইটা বিষয়, আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে বল। তাহলে কিন্তু আমরা এখানে কি বলা হচ্ছে, তার মানে প্রথম বলের প্রথম শব্দটা, বল বলতে মহাবিশ্বে কিছু একটা আছে যার কারণে বস্তু স্থির থাকে, অথবা যার কারণে বস্তু গতিশীল থাকে, যা প্রয়োগ করলে, যা প্রয়োগ না করলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না, অথবা বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয় না, সে হচ্ছে বল। আর এই বলের প্রাথমিক সংজ্ঞামূলক ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। এই জন্য কিন্তু নিউটনকে বলা হয় বলবিদ্যার জনক, কারণ বলের নামকরণটা, বলের যে প্রথম নামকরণ সেটা কিন্তু তার মাধ্যমে আসছে এবং সুস্পষ্ট ধারণা নিয়ে আসছে, একটা একদম ক্লিয়ারেন্স একটা। যাই হোক, পর দেখো, তাহলে এখান থেকে দুইটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে বল, তার মানে বল সম্পর্কিত ধারণা পাওয়া যায়। মহাবিশ্বে বল বলতে কিছু একটা আছে যার কারণে বস্তুটা যা প্রয়োগ না করলে স্থির বা স্থিরই থাকবে, গতিশীল থাকলে গতিশীলই থাকবে, এই হচ্ছে বল। তার মানে দ্বিতীয়টা বলা হচ্ছে, এই যে বলা হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, কি বলছে? স্থির বস্তু স্থির, আবার বলছে গতিশীল বস্তু, দেখো গতিশীল বস্তু সমবেগে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে, অর্থাৎ সমবেগে চলতেছে। সমবেগে মানে কি, গতিশীল ছিল সে গতিশীলই থাকবে, সে স্থির হবে না, সে রাগ করছে তোমাদের সাথে, বুঝতে পেরেছো? তাহলে এইখানে দুইটা ঘটনা, এই ঘটনার নামই হচ্ছে জড়তা। তাহলে জড়তা কাকে বলে আমি যদি এখন বলি, তাহলে দেখো জড়তা যে ধর্মের কারণে, যে ধর্মের কারণে, যে ধর্মের কারণে বস্তু 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 তার নিজের অবস্থান, দেখো আমরা যদি বলি যে ধর্মের, এখানে আজকে মার্কারটা হচ্ছে কি তোমাদের রেড কালার দিয়ে লিখে ফেলি, কারণ হচ্ছে মার্কারের সমস্যা হয়ে গেছে আমার। দেখো, যে মানে নিজের অবস্থান কি অপরিবর্তিত রাখতে চায়, নিজের অবস্থা কি, নিজের অবস্থা অপরিবর্তিত রাখতে চায় বা চাওয়ার প্রবণতা থাকে, তাকে জড়তা বলে, তাহলে দেখো জড়তার সংজ্ঞাটা কিভাবে দিয়েছি, যে ধর্মের কারণে, বলতে পারো বস্তু যে ধর্মের কারণে, বস্তু তার নিজের অবস্থা মানে হচ্ছে এখানে অবস্থা বলতে দুইটা বিষয়কে বোঝাতে পারি, একটা হচ্ছে গতি, হয় গতিশীল অবস্থায় আছে অথবা সে স্থিতিতে আছে। গতিশীল অবস্থা স্থিতি মানে স্থির, আর গতি মানে কি মুভিং করছে, তাই না?
তাহলে দুইটা অবস্থা বোঝাচ্ছে, হয় সে স্থির নয়তো সে গতিশীল। তাহলে আমরা এখানে যে বিষয়টা বোঝাচ্ছে যে দৈর্ঘ্যের কারণে বস্তু তার নিজের অবস্থা বলতে সে গতিশীল ছিল, সে গতিশীলই থাকতে চাচ্ছে, সে স্থির ছিল, সে স্থিরই থাকতে চাচ্ছে। স্থির মানে স্থির, গতিশীল মানে সে গতিশীলই থাকতে চাচ্ছে। এই যে চাওয়ার যে প্রবণতাটা, যে একটা টেন্ডেন্সি কাজ করছে, এই টেন্ডেন্সিটাকে আমি বলছি জড়তা। ঠিক আছে, এই টেন্ডেন্সিটাই হচ্ছে কি এখানে জড়তা। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি নিউটনের প্রথম সূত্রটাকে। সো আরেকটা এখানে, এখন জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, জড়তা হচ্ছে দুই প্রকার, জড়তা হচ্ছে দুই প্রকার। একটাকে বলি আমরা স্থিতির জড়তা, একটা হচ্ছে তোমার স্থিতির জড়তা, স্থিতির জড়তা, আরেকটাকে বলছি আমি গতির জড়তা। আরেকটা হচ্ছে কি গতির জড়তা, একটা স্থিতির জড়তা, একটা হচ্ছে কি গতির জড়তা। তো স্থিতির জড়তা কাকে বলে সংজ্ঞাটা নিজেরা লিখে নিও, আমি বলে দিচ্ছি। কোন একটা বস্তু স্থির থাকার প্রবণতা। দেখো, স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, এই শর্ট ভাষায় লিখলাম, প্রবণতা শর্ট করে লিখছি। আর এখানে বলছি গতিশীল বস্তু কি গতিশীল বস্তু। আচ্ছা দেখো, গতিশীল থাকার প্রবণতা। তাই জিনিসটা মাথায় রাখবা, স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতাটা, এটা হচ্ছে তোমার স্থিতির জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, সে গতিশীল ছিল, সে গতিশীলই থাকবে, সে স্থির হবে না। এটা হচ্ছে গতির জড়তা। এটার বাস্তব এক্সাম্পলটা, তোমরা যখন বাসে চড়ো বা তোমরা যখন যানবাহনে চলাফেরা করো, তখন কিন্তু এটার সম্মুখীন তোমরা হও। তোমরা হঠাৎ করে দেখো যে গতির জড়তার, যেমন ধরো তোমরা বাইকে বসো বা বাসে বসো, হঠাৎ করে তোমরা সামনের দিকে ঝুঁকে পড়ো, তাই না? এই সামনের দিকে ঝুঁকে পড়ার রিজনটা কি? মনে রাখবা, সামনের দিকে ঝুঁকে পড়ার কারণটা হচ্ছে, তুমি যখন সিটের মধ্যে বসে থাকো, তখন তোমার হুল বডি কিন্তু একটা অংশ সিটের সাথে অ্যাটাচ থাকছে, তাই না? যেটাকে আমরা আমাদের পশ্চাৎ দেশ বলি। তুমি যখন সিটে বসে আসো, তোমার পশ্চাৎ দেশ কিন্তু সিটের মধ্যে লাগানো আছে, স্পর্শ করে আছে। তো তোমার পশ্চাৎ দেশ এবং হচ্ছে সিট, এই দুইটা পরস্পর সংস্পর্শে আছে। তো যখন বাইকটা স্টার্ট করা হয়, তখন এই যে তোমার পশ্চাৎ দেশ এবং সিট কিন্তু একত্রে গতিশীল হবে, কিন্তু তোমার হুল বডিটা সিটের সাথে অ্যাটাচ করা না, তাই না? একটা অংশ শুধুমাত্র একটা লাগানো আছে। সো যে অংশটা তোমার সিটের সাথে লাগানো থাকবে, সেই অংশটা কিন্তু গতিশীল হয়ে যাবে, সেই অংশ গতিশীল হবে। বাকি যে উপরের যে অংশটা আছে, সেটা কিন্তু সাথে সাথে গতিশীল হবে না, একটু পরে গতিশীল হবে। এটা স্থির থাকবে। এই জন্য সে কি করবে, নিচের অংশটা বাইকের সাথে সামনের দিকে চলে যাবে, আর উপরের অংশটা কি পেছন দিকে। এই জন্য কিন্তু তুমি যখন বাসে চড়ো, বাসটা স্টার্ট করতে তুমি পেছন দিকে হেলে পড়ো। এর রিজনটা হচ্ছে, সিটের সাথে অংশটা সাথে সাথে গতিশীল হয়েছে, সামনের দিকে এগিয়ে যায়, আর হুল বডিটা তখনও স্থির থাকে, পেছন দিকে হেলে পড়ি। আবার যখন বাইকটা স্টার্ট করে, সেই মুহূর্তে দেখা যায় আমরা সামনের দিকে হেলে পড়ি। এই কারণটা হচ্ছে, তুমি যখন বাইকটা যখন বন্ধ করে দেয়া হয়, তখন যে অংশটা আমার বডির যে অংশটা সিটের সাথে লাগানো থাকে, সেই অংশটা বাইক স্টপ করার সাথে সাথে সেই অংশের গতিটা কমে যায়, সেই অংশটা স্থির হয়ে যায়। অর্থাৎ বাইকের সাথে বাইক স্পর্শ করে আছে এমন আমার বডিটা কি হয়ে যায়, স্থির হয়ে যাবে। কিন্তু উপরের বডিটা কিন্তু তখন স্থির হয় না, উপরের বডিটা তখনও গতিশীল থাকে, কারণ এটা একটা সময় পর গতিশীল হয় এবং থামতে একটু লেট হয়। তাহলে যে অংশটা বডিটা যুক্ত ছিল সিটের সাথে, সেটা স্থির হয়ে গেছে, কিন্তু উপরের বডিটা স্থির হয় নাই, গতিশীলই আছে। তাহলে দেখো যে আমার এই অংশ স্থির, কিন্তু আমার এই অংশটা গতিশীল। তাহলে কি হচ্ছে দেখো, তো এটা স্থির হয়ে গেলে কি, এই যে দেখো সামনের দিকে কি হবে, এই যে মাথাটা তোমার সামনের দিকে হেলে যাবে। তো এই যে সামনের দিকে চলে যাচ্ছে, এটাকে বলি আমরা গতির জড়তা। আর প্রথম যেটা ছিল সেটা হচ্ছে স্থিতির জড়তা, কারণ তোমার মস্তিষ্কটা, তোমার মাথা সহ তোমার হোল বডি বাইক স্টার্ট করার সাথে সাথে স্থির থাকতে চেয়েছিল, স্থির থাকার কারণেই তো সে নিচের দিকে পেছন দিকে হেলে গেছে, আর নয়তো কিন্তু সে হেলতো না। তাহলে বাইকের সাথে সাথে সে যেত, তাই না, একসাথে যেত। আর গতির জড়তা কেন বলছি, কারণ হচ্ছে বাইক যখন থামিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু উপর বডিটা, আমার হুল বডির উপর অংশটা কিন্তু স্থির হয় নাই, সে কিন্তু গতিশীল থাকার চেষ্টা করছে, সে মুভিং থাকতে চাচ্ছে। এই যে মুভিং থাকার যে প্রবণতাটা, এটা হচ্ছে তার গতির জড়তা। আচ্ছা, তো আমরা জড়তাটা গেলাম, জড়তার পরিমাপ মনে রাখবা, জড়তার পরিমাপ কি, মনে রাখবা এটা হচ্ছে জড়তার পরিমাপ। তো জড়তার পরিমাপ হচ্ছে ভর, জড়তার পরিমাপ কি, ভর। মনে রাখবা, ভর যার বেশি, জড়তা তার বেশি, জড়তা কি হবে, জড়তা তার
বেশি, ভর যার বেশি জড়তাও তার বেশি। ভর যার কম জড়তা তার জড়তা কম হবে। ভর কম হলে কি জড়তা কম হবে। মাথায় রাখবা যে একটা বস্তুকে জড়তা, একটা হাতিকে তুমি যদি ধাক্কা দাও তাহলে কিন্তু যে পরিমাণ বল প্রয়োগ করলে হাতিকে সরাতে পারবা, এরকম প্রায় 100টা হরিণকে তুমি বল প্রয়োগ করতে পারবে। 100টা হরিণকে তুমি বল প্রয়োগ করে তুমি নিয়ে যেতে পারবে। তার মানে কি দেখা যাচ্ছে একটা হরিণের উপর অল্প বল প্রয়োগ করে কিন্তু তুমি তাকে সরাতে পারবা, কারণ হরিণের ভর কম, হাতির ভরটা বেশি। আচ্ছা, সেভ রাখবো, ঠিক আছে? তোমরা যদি বাই চান্স মিস হয়ে যায় সেভ রাখবো আমি একটু। তো দেখো এরপর তা আমাদের জড়তা সম্পর্কিত এটুকু রাখলাম, এত বিস্তারিত আলোচনা করতে পারবো না। তোমরা মেইন বইয়ে একদম পুঙ্খানুপুঙ্খ, যাদের স্বপ্ন আছে ভালো করে অবশ্যই রিডিং পড়বা, রিডিং পড়ে এমসিকিউ বের করবা, একদম মার্ক করে ফেলবা একদম মেইন অংশগুলি। নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখো। এবার দেখো দ্বিতীয় সূত্রটা বলে বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সমানুপাতিক। আচ্ছা, প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ঠিক আছে, এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র। কি বলা আছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে আমরা কিছুক্ষণ আগে ভরবেগের পরিবর্তনটা দেখে আসছি। কিন্তু ভরবেগের পরিবর্তনটা দেখে আসছি, তাই না? যে এরকম একটা বল নিয়েছিলাম, এরকম একটা, তাহলে বলটা এখান থেকে যখন এখানে আসলো, এখান থেকে তখন কি এখান থেকে এখানে একটা সময় লাগছে, একটা সময় তো লাগবে, তাই না? তাই সময়টা লাগছে কত? টি। সময় লাগছে কত? টি। তাহলে এখানে ছিল আদি বেগ, এখানে ছিল কি শেষ বেগ। এখানে যে ভর ছিল এখানে ছিল তার ভর। তা আমরা ভরবেগের পরিবর্তন পেয়েছিলাম কত? এটা। কিছুক্ষণ আগে আমরা ভরবেগের পরিবর্তন পেয়েছিলাম কত? এই যে এটা পেয়েছিলাম ডিপি বা ডেলপি। আচ্ছা, যদি এটা পেয়ে থাকো তুমি, তাহলে দেখো আমরা জানি হচ্ছে ভরবেগের পরিবর্তন আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম। আমরা জানি কিছুক্ষণ আগে চাপে আমরা জানি ভরবেগের পরিবর্তন ডিপি সমান হচ্ছে এম ডিপি। ডিপি সমান হচ্ছে এম ডিপি। ঠিক আছে, এম ডিপি। এখানে একটু লক্ষ্য করে দেখো, তাহলে এইখানে আমরা ভরবেগের পরিবর্তনটা পাচ্ছি কত? ডিপি সমান হচ্ছে এম ডিপি। হার বলতে কি বোঝায়? এই হার মানেই বুঝতে হবে, হার বলতে বোঝায় সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তনকে বোঝাচ্ছে। তো এখানে কার হারকে বোঝাচ্ছে? বলছে এখানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কার পরিবর্তন বোঝাচ্ছে? ভরবেগের পরিবর্তন। কার হার বোঝাচ্ছে? ভরবেগের। আচ্ছা, যদি বোঝায় তার মানে এই ভরবেগের পরিবর্তন কার সাপেক্ষে হচ্ছে? সময়ের সাপেক্ষে। সময় ছাড়া তো ভরবেগের পরিবর্তন সম্ভব না। তাহলে আমরা এখানে বুঝবো যে এই যে ভরবেগটা পরিবর্তন হবে এটা হচ্ছে কার সাথে? সময়ের সাথে। তাহলে এটাকে বলি আমরা, দেখো তার মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ তোমরা একটু লিখে ফেলো, তাড়াতাড়ি লিখো। দেখো এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এবার ভরবেগের পরিবর্তন হার, ভরবেগের পরিবর্তনের, এবার লিখবে হচ্ছে পরিবর্তনের হার। তো ভরবেগের যে পরিবর্তনের হার হবে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখো। সো ভরবেগের যে পরিবর্তনের হার, এই পরিবর্তনের হার হচ্ছে তোমার ডিপি বাই ডিটি। কারণ এখান থেকে এখানে তো সময়টা ধরছি আমি ডিটি, যে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভরবেগের পরিবর্তন হতে যে সময় লাগছে সেটা হচ্ছে ডিটি। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে হার হচ্ছে ডিপি বাই ডিটি। তো এখানে ডিপি বলতে দেখো, ডিপি বলছে ক্ষুদ্র ভরবেগের ক্ষুদ্র পরিবর্তনকে বোঝাচ্ছে। কার পরিবর্তন? ভরবেগের। আর ডিটি হচ্ছে তোমার ক্ষুদ্র সময়। এখানে হচ্ছে তোমার কি? ক্ষুদ্র সময় বলছে। ক্ষুদ্র সময়ের পরিবর্তন মানে ব্যয়িত সময় যতটুকু লাগছে সময়টা। আচ্ছা, তো এটা আমি মুছে দিলাম এবার।
সো এবার যেটা বলছে তাহলে ভরবেগের পরিবর্তন হার, তাহলে এখানে প্রযুক্ত বল কত ছিল দেখো তো, এফ ছিল না এখানে, এফ পরিমাণ বল প্রয়োগ করছিল। তো শর্ত মতে দেখো, শর্ত মতে বলছে ভরবেগের পরিবর্তন হার, এর মানে হচ্ছে ডিপি বাই ডিটি, বলছে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল কত প্রয়োগ করছো, এফ পরিমাণ বল দিয়েছো তুমি, ভরবেগের সমান দেখো ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তন হার কি বলছিলাম, ভরবেগের পরিবর্তনের হার কত আছে ডিপি বাই ডিটি, আর বল কত দিয়েছি এটা, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। এবার দেখো তাহলে আমি লিখতে পারি ডিপি বাই ডিটি সমান হচ্ছে, ডিপি বাই ডিটি সমান হচ্ছে দেখো এবার কে এফ লিখলাম। এই যে কেটা লিখছি এই কেটাকে বলি আমরা হচ্ছে, এখানে যে কেটা লিখেছি আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারতাম, এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি, এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি, এটাও লেখা যাইতো, এটাও লেখা যাইতো। তা আমি লিখছি হচ্ছে এটা, আচ্ছা লিখলাম। তো দেখো এই লিখছি কত কে এফ, এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, কে হলো কি, কে হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, একটা ধ্রুবক যার মান হচ্ছে তোমার এম, যার মান হচ্ছে এম, তারপর হচ্ছে এফ, এম এফ এবং এর উপর নির্ভরশীল, এর উপর নির্ভরশীল, দেখো তা আমি পরে দেখাচ্ছি আমি। তো এটা গেল আমার, সো এটা যদি পাই এবার দেখো, সো আমরা এটা সমান কি জানি ডিপি বাই ডিটি, দেখো ডিপি বাই ডিটি হচ্ছে কি এম বি লিখতে পারি না, এম কি লিখতে পারি দেখো তো, এম ইন্টু জি ডেল পি, এম ইন্টু হচ্ছে কি এম ইন্টু ডেল পি, এম ইন্টু হচ্ছে ডেল বা ডেল ও পি দিতে, অথবা কি ডিপি দিতে পারো, ও সরি এটাকে দিতে পারি কি আমরা ডেল ভি দিলাম। কেন দিলাম, কারণ তুমি কিন্তু জানো যে এম ডেল ভি এটা সমান আমরা এটা জানি, ঠিক আছে, এটা আমি জানি। সো আমি যদি এটা করি, অথবা তুমি কিন্তু চাইলে পি এর মান কত জানো, এটা তো ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে, তো আমি কিন্তু এটা যদি না, এটা কিন্তু লিখলে তোমার কি একটা ভুল যায়, কেন ভুল যায় জানো, কারণ তুমি কিন্তু জানো পি সমান জানো এমভি, পি সমান কি জানো তুমি এমভি, পি সমান তো তুমি এটা শিখো নাই, পি সমান তুমি শিখছো পরিবর্তন, তো পরিবর্তন তো এটা সহ, ঠিক আছে, এই জন্য তুমি কি লিখবা, তুমি লিখবে হচ্ছে এখান থেকে পি মানে কত এম ভি লিখবা। আচ্ছা লিখলাম, তো পি সমান এত সমান কি আসছে আমার এফ কে লিখলাম। এবার দেখো এখানে যদি আমি এটাকে লিখি তাহলে এবার লিখতে পারি এরকম, এম ইন্টু হচ্ছে ডিবি বাই ডিটি, হ্যাঁ, প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে ডিএম বাই ডিটি সমান হচ্ছে এফ কে। যারা বোঝো নাই তাদেরকে বলছি, হ্যাঁ তাদেরকে বলছি এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক, তোমাদের তো লাস্টের ক্লাসে আমি বলছিলাম যে তোমরা লাস্টের দিকে সবগুলো ক্লাস করো অন্তরীকরণে, কারণ অন্তরীকরণের কাজ তো এখানে আমাদের আছে, অন্তরীকরণের কাজ এখানে আমাদের আছে, সো তোমাদের এগুলো ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে একটা ধ্রুবক, ভরের কোনো পরিবর্তন আছে, ভরের কিন্তু কোনো পরিবর্তন নাই, যেহেতু ভরের কোন, এটা হচ্ছে সূত্র, এটা একটা সূত্র বসেছি অন্তরীকরণ সূত্র। তো দেখো এটা হয়ে যাবে শূন্য, কেন, কারণ হচ্ছে দেখো ধ্রুবকের অন্তরীকরণ, ধ্রুবকের অন্তরীকরণ অন্তরজ, ধ্রুবকের অন্তরজ হচ্ছে শূন্য। তো ভর হচ্ছে ধ্রুবক, ভরের কোনো পরিবর্তন হয় না, আর ভরকে অন্তরীকরণ করলে তার মান হয়ে যায় শূন্য। তাহলে সুতরাং তুমি কি লিখতে পারো এখান থেকে, তার মানে পাচ্ছ এম এ, এম এর সমান কি পাচ্ছি আমি, এম এর সমান পাচ্ছি এফ কে। এন বলতে পারে এম এ কেন দিয়েছি, তুমি জানো যে বেগের পরিবর্তন হার কি বলি, বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়, বেগের পরিবর্তন হার কি বলা হয়, বেগের পরিবর্তনের হারকে বা বেগ পরিবর্তনের হারকে কি বলি, ত্বরণ বলে। এই জন্যই আমি লিখেছি ডিবি বাই ডিটি, এই জন্য লিখছি ডিবি বাই ডিটি সমান হচ্ছে এ লিখছি। তাহলে এখানে কি লিখলাম, এ লিখলাম। আচ্ছা যদি এবার বুঝে থাকে এটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, তো এবার আমি এখানে লিখতে পারি যে এফ কে সমান হচ্ছে এম এ, এফ কে সমান এম এ। এবার তুমি যদি এখানে কে এর মানটা বসাও, ধরো এ সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপর তুমি যদি এফ সমান ধরো হচ্ছে 1 নিউটন, 1 নিউটন, আর তুমি যদি ধরো এম সমান যদি ধরো হচ্ছে 1 কেজি, চিন্তা করে দেখো, যদি এসআই এককে এফ এর মান 1 নিউটন হয়, যদি এম বলের বস্তুর উপর, অর্থাৎ এই বস্তুটির উপর তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করে এর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারো, হ্যাঁ, কি বলতেছি দেখো 1 কেজি ভরের বস্তুর উপর, 1 কেজি ভরের, এই বস্তুর ভর কত 1 কেজি, তো 1 কেজি ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করা যায়, আমি আবার বলছি 1 কেজি ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা যায়, তখন দেখো তখন এটার মান কত হয়ে যায় দেখো,
তাহলে 1 ইন্টু কে ইকুয়াল হচ্ছে 1 ইন্টু 1, তাহলে সমান সমান কে সমান কত পাচ্ছ 1 এই পাচ্ছ, কে সমান কত আসছে 1 আসছে, তার মানে কে এর মানটা কত হয়েছে এখানে 1, এর মান 1 বসাও, এম এর মান 1 বসাও, এফ এর মান 1 বসালে সরাসরি কে এর মানটা 1 এই আসছে। তাহলে এবার তুমি যদি এখান থেকে কে এর মান এখানে বসায় দাও তাহলে এফ সমান কত আসছে এম এ। এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এইটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? মেইন বিষয় তো আমার এটা, তাই না, যে আমার চিত্র ছিল এটা। আচ্ছা এটা আমি একটু করে দিচ্ছি, চিত্রটা তো আমার এটা ছিল, এইখান থেকে আমি এখানে গেলাম, এটা ছিল ইউ, এটা ছিল হচ্ছে আমার এম, এটা ছিল ভি, এটা হচ্ছে আমার এম, আর এখানে তুমি একটা বল প্রয়োগ করছো সেটা হচ্ছে এ, ফলে এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে ডিটি সময়, ঠিক আছে, ডিটি সময়ে এ ত্বরণ সৃষ্টি হয়েছে। এবার এখানে বলছিলাম কি যে যদি 1 কেজি ভরের বস্তুর উপর 1 কেজি ভরের বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করো তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে কি বল, আর এটা হচ্ছে কি ত্বরণ, বুঝতে পেরেছো? তখন আমি কে এর মানটা পাই, কে এর মান কত পাই 1, দেন আমি এখানে এই মানটা বসায় দিলাম, ঠিক আছে? দেখো দেন হচ্ছে আমি যেহেতু জানি বলছে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তুমি এটার উপর কি এই পরিমাণ বল প্রয়োগ করছো না, যদি এই পরিমাণ বল প্রয়োগ করো তাহলে ভরবেগের পরিবর্তন জানি হচ্ছে এটা, আর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা। ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে পরিবর্তনের হার পাওয়া যায়। তো এখন শর্ত অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এই লিখলাম সমানুপাতিক। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কে ব্যবহার করেছি, কারণ তুমি যখন এই সমানুপাতিক চিহ্ন তুলতে যাবা তখন তোমাকে একটা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, এই ব্যবহার করলাম। দেন আমরা এফ কে সমান এটা লিখলাম, কেন লিখছি এটা এফ কে সমান এটা, দেখো এখান থেকে এইখানে একটা সূত্র বসাইছি, এটা হচ্ছে অন্তরীকরণের ফর্মুলা অনুযায়ী বসাইলাম। প্রথমে আমি এটা বসাইছি, দেখো এই ডিটিটা প্রথম হচ্ছে ওর সামনে এনে ওর দিকে বসাইলাম, তারপরে বি কে সামনে এনে ওর দিকে বসাইলাম, তার মানে এই ডিটি একবার এর উপর কাজ করতেছে আরেকবার এম এর উপর কাজ করছে, আলাদা আলাদা পাবে। যখন এম কে স্থির রেখেছি তখন ভি এর উপর কাজ করে, যখন ভি কে স্থির করতেছে তখন এম এর উপর কাজ করে, কিন্তু ভর পরিবর্তনযোগ্য না হওয়ার কারণে এইটুকুর মান হয়ে গেছে শূন্য, এইটুকুর মান হয়ে গেছে কি শূন্য। যদি শূন্য হয়ে যায় তখন এইটুকুর মান কি, বেগের তো পরিবর্তন আছে, তো বেগের পরিবর্তন হলে বেগ বাই সময় মানে কি ত্বরণ, বেগ বাই সময় মানে কি ত্বরণ, আর ভর তো ভর আছে, তো আমরা লিখতে পারি এটা সমান এটা। সো এফ কে সমান কত এম এ, তারপর কে এর মানটা এখান থেকে বসায় বের করে দিলাম। আচ্ছা মুছে দিচ্ছি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রতিপাদন করে ফেললাম, এই ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। সো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিন্তু বলের একটা পাচ্ছি, কি পাচ্ছি আমি পেয়ে গেছি এফ সমান হচ্ছে এম এ, এফ সমান কি পেয়েছি এম এ, তার মানে এখন আমি চাইলে বলের একক মাত্রাগুলি বের করতে পারবো, বলের একক মাত্রাগুলি বের করতে পারবো। সো বলের একক মাত্রা যদি বের করে দেখো তো বলের একক, এবার দেখো এককটা কি আসছে, এটা হচ্ছে সমীকরণ, তাহলে বলের সমীকরণ পাচ্ছি কোনটা, এটা হচ্ছে বলের সমীকরণ, এখন এককটা। ভরের একক হচ্ছে দেখো, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কি কেজি, আর লক্ষ্য করে দেখো ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তো আলটিমেটলি তুমি একক পাচ্ছ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। সো বলের একটা একক দেখো, বলের একটা একক পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এক। দ্বিতীয়তে একক হচ্ছে দেখো, দ্বিতীয়ত একক হচ্ছে নিউটন, দ্বিতীয়ত একক হচ্ছে নিউটন পাবা। সো বলের দুইটা একক পাচ্ছি, একটা হচ্ছে কি পেলাম দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আরেকটা পেয়েছি আমরা নিউটন। মাথায় রাখবো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আরেকটা পেয়েছি নিউটন। তো দুইটা এককে মনে রাখতে হবে, কারণ মেডিকেল বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মধ্যে বা এমসিকিউতে দেখা যায় এইটা না দিয়ে এটা দিতে পারে, এইটা না দিয়ে তোমাকে এটা দিতে পারে। আর তুমি যদি এটা শিখে রাখো সারা জীবন মুখস্থ করে রাখো তখন তো হবে না। তো এটা গেল এসআই একক, এগুলো হচ্ছে এসআই একক, ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক। এবার দেখো সিজিএস একক, এটা হচ্ছে কি এসআই বা এমকেএস পদ্ধতিতে মানে মিটার কিলোগ্রাম সিস্টেম পদ্ধতিতে এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন। এবার দেখো সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন, সিজিএস একক পদ্ধতিতে একক হচ্ছে ডাইন, মনে রাখবা সিজিএস একক পদ্ধতিতে ডাইন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাইন, ঠিক আছে। আরেকটা একক আছে তোমার এফপিএস ফুট পাউন্ড সিস্টেম, এই পদ্ধতিতে একক হচ্ছে পাউন্ডাল, এটার একক হচ্ছে কি তোমার, এটাকে বলি আমরা পাউন্ডাল, তিনটা একক আছে। তাহলে এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা নিউটন, আর সিজিএস একক পদ্ধতিতে হচ্ছে ডাইন, আর ফুট পাউন্ডাল সিস্টেম হচ্ছে এটা, আচ্ছা দেখো সো পেয়েছি মনে হয়। তো এই যে এগুলো হচ্ছে কি মনে রাখবা এটা।
আরেকটা বিষয় মনে রাখবা যে 1 নিউটন সমান কত, এটা আমার পরীক্ষায় আসলে একবার আমার মনে আছে, আমি যখন ইউসিতে পরীক্ষা দেই, শিক্ষক নিয়োগ পরীক্ষা, তখন এটা আমার কাছে আসছিল যে 1 নিউটন সমান কত। 1 নিউটন মানে হচ্ছে 10 পাওয়ার 5 ডাইন, মনে রাখবা 10 পাওয়ার 5 ডাইন, ঠিক আছে। এই ডাইনের সাথে নিউটনের সম্পর্ক এটা লিখে রাখো, এটা যে ডাইনের সাথে সম্পর্কটা হচ্ছে কোনটা দেখো। আর 1 পাউন্ডাল যদি মনে রাখতে চাও, আরেকটা সূত্র আছে আমাদের পাউন্ডাল, এফএস পদ্ধতিতে যেটা জানি আমরা। আচ্ছা, সেটা হচ্ছে 1 নিউটন সমান কত পাউন্ডাল, সেটা যদি মনে রাখতে চাও। তো 1 নিউটন সমান যে পাউন্ডালটা আছে সেটা তোমার হচ্ছে, সেটা অনেকটা বড় একটা একক আমরা পাচ্ছি, 0.138 দেখো 0.13825। এটা বের করা যায়, বের করলে আসলে কি আমি মুখস্থ করতে পারি না, মুখস্থ জিনিস রাখা যায় না, সো এর সিস্টেমটা জানি, বের করা যাবে। সো সেটা হচ্ছে তা আমরা শর্টলি আগে মনে রাখবো। এটা হচ্ছে তোমার, এখন এটার সাথে জাস্ট এটা হচ্ছে তোমার, তার মানে দেখো নিউটনের সাথে এটা সম্পর্ক, এটা হচ্ছে তোমার কিসে বের করলাম যে 1 পাউন্ডাল সমান, আচ্ছা 1 নিউটন সমান যে 1 পাউন্ডাল সমান কত, 1, এটাকে আমরা লিখি হচ্ছে 1 ল্যাম্প বেস হোয়াইট, এটা এরকম ভাবে প্রকাশ করি। দেখো এটাকে আমরা অনেক সময় এটাকেও প্রকাশ করি। আচ্ছা, সো এটা যদি বলি আমি, তাই এটা কিসে গেল এত নিউটনে। এবার তুমি যদি দেখো এটাকে তুমি যদি এখন চাও কি ডাইনে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ডাইনে নিতে গেলে 0.13825 ইন্টু হচ্ছে কত 10 পাওয়ার 5 ডাইন। তো সম্পর্কগুলি মনে রাখবে, এগুলো মানে হচ্ছে একক কনভার্টের জন্য তুমি যদি পরিবর্তন করতে চাও যে 1 ডাইন সমান 1 নিউটন সমান কত ডাইন, 1 পাউন্ডাল সমান কত ডাইন, বা 1 পাউন্ডাল সমান কত নিউটন, 1 নিউটন সমান কত পাউন্ডাল ইত্যাদি বের করতে, এগুলো তোমাদের একটু কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি উপরে মুছে দিলাম। সো আমাদের চ্যাপ্টার এইটুকু প্রায় শেষের পথে, আমাদের আর বেশি নাই। নিউটনের দেখো এবার হচ্ছে কি বলছে হচ্ছে নিউটনের গতিসূত্র, তাই গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন করে ফেলছি। নিউটনের তৃতীয় সূত্রটা এবার দেখো। সো নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ থার্ড ল, নিউটনের থার্ড ল অনুসারে যেটা আমরা জানি যে প্রত্যেক বস্তুর কি ক্রিয়া, প্রত্যেক বস্তুর উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি থাকবে সমান, ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, প্রত্যেক বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী। এই হচ্ছে আমাদের থার্ড ল, আমরা জানি তাই না, এটা তো আমরা জানি তাই না, যে প্রত্যেক বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী। এর মানে হচ্ছে দেখো এই হচ্ছে একটা বল আর এই হচ্ছে একটা বল, এই হচ্ছে বল 1, এই হচ্ছে বল 2। এখন এই বলটা যদি ওর উপর একটা বল প্রয়োগ করে, এই বলটা দেখো এইখানে যে বল প্রয়োগ করে, কার উপর বল প্রয়োগ করা হয়েছে এটার উপর, দেখো তাহলে এখানে আমি বলবো F12। এর মানে কি বুঝতে পারছো যে এক মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রযুক্ত বল, এটা হচ্ছে তোমার ক্রিয়া বল, এটাকে বলি কি আমরা ক্রিয়া বল, এটা বলছি আমরা ক্রিয়া বল। মানে এই বস্তু দেখো যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, তাই এটাকে বলি আমরা ক্রিয়া বল। তাহলে প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর বল, দেখো প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর যে বল কাজ করে তা কি ক্রিয়া বল, সেটা হচ্ছে কি তোমার ক্রিয়া বল, তাহলে আমার এখানে ক্রিয়া বল হচ্ছে কত আছে এখানে F12 হচ্ছে কি, এর মানে বোঝাচ্ছে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করছে। আবার দ্বিতীয় বস্তুর দেখো, তো দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর আচ্ছা দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু বলছি কেন, প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর, এখানে লিখে রাখো একটু শর্টলি লিখে নিও, উপর এখানে লিখে নিবা যে উপর যে বল কাজ করে সেটা হচ্ছে ক্রিয়া বল, আর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর যে বল কাজ করে, দেখো এখানে লিখবো কি প্রথম বস্তুর উপর যে বল কাজ করে তাকে আমরা কি বলবো প্রতিক্রিয়া বল, তাকে বলি কি আমরা প্রতিক্রিয়া বল। এখানে প্রতিক্রিয়া বল হচ্ছে F21। তার মানে দেখো এইটা এর উপর একটা বল প্রয়োগ করতেছে,
ও দিচ্ছে ওর উপর, ও দিচ্ছে ওর উপর, তার এইটাই হবে 2 1। এর মানে কি বুঝছো? দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করছো, দ্বিতীয় বস্তু এই যে দ্বিতীয় বস্তু একটা ফিডব্যাক দিচ্ছে, এটাকে বলি আমরা প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এই বস্তু কর্তৃক এটার উপর যে বলটা আসছে এটা হচ্ছে ক্রিয়া বল, আর এই বস্তু এটাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। সো এখানে বলে দিয়েছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী। তার মানে হচ্ছে এই F12 ইকুয়াল হচ্ছে মাইনাস F21। বুঝতে পেরেছো? এই দুইটা বল কি হবে? সমান। দেখো মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত। এই ডিরেকশনটা এর দ্বারা বোঝাচ্ছে, দেখো তো এখানে বোঝাচ্ছে একটা যাচ্ছে কি এইদিকে, আরেকটা যাচ্ছে কোন দিকে? এদিকে। তার মানে একটা যদি যাই এই বরাবর, আরেকটা কাজ করতেছে এই বরাবর, পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে এইটা পেয়ে গেলাম আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। সো নিউটন থার্ড ল ছিল এটা। তো এটা মুছে দিচ্ছি। লাস্টের আমরা বলের নিরপেক্ষ নীতিটা দেখে ফেলি। লাস্ট হচ্ছে বলের নিরপেক্ষ নীতি, আর আমরা এটা তো করেই ফেলছি। নিউটনের গতি দ্বিতীয় সূত্র প্রতিপাদনটা আমরা করে ফেলছি। তো বলের নিরপেক্ষ নীতি কি দেখো, বলের নিরপেক্ষ নীতি, নিরপেক্ষ নীতি নীতি তো বলের নিরপেক্ষ নীতিটা আসলে কি? বিষয় হচ্ছে ধরো যে আজকে ধরো তোমার রুমে চোর ঢুকলো একজন, এখন তোমার পরিবারের সবাই মিলে কি করছে, ইচ্ছা মতো বেদম পিটুনি দিলাম। তো এখন তুমি যে পিটাচ্ছ, তোমরা তো সবাই বল প্রয়োগ করতেছো তার উপর, তাই না? তো এই যে তোমরা এখানে বলটা প্রয়োগ করতেছো, তোমরা প্রত্যেকে মিলে কিন্তু চোরের উপর বল প্রয়োগ করতেছো। এখন প্রত্যেকে তো সমান বল দিচ্ছ না, প্রত্যেকের বলের পরিমাণটা ভিন্ন ভিন্ন আছে না? যদি প্রত্যেকের বলের পরিমাণ ভিন্ন ভিন্ন থাকে তাহলে চিন্তা করে দেখো, যদি তার বডির কোনো একটা অংশে বিকৃতি ঘটে, কোনো একটা অংশের বিকৃতি ঘটে, মানে হচ্ছে ধরো যে তুমি একটা ছোরের এই জায়গায় দিলা, এই জায়গায় দিলে কি মাংসটা কি একটু নিচের দিকে যাবে না? প্রথমে আঘাত পেয়ে কি স্থিতিস্থাপক যেহেতু আগের অবস্থানে ফিরে আসবে, কিন্তু যখন তুমি জোরে দিছো তখন কিন্তু এটা ভেতর দিকে ঢুকবে কিছুটা। আর করে যদি এটা বোঝার কোনো অপশন নেই, কারণ এত দ্রুত এটা হয়ে যায় যেটা বোঝার কোনো অপশনটা নাই, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। এখন তুমি মারতেছো, তোমার ভাই মারছে, তোমার বোনে মারতেছে, তোমার আব্বু, তোমার আম্মু সবাই মিলে ইচ্ছা মতো পিটাইতেছো। তো এই পিটানোর সময় অনেকগুলি বল কার উপর ক্রিয়া করতেছে? একটা বস্তুর উপর। চিন্তা করে দেখো, এই হচ্ছে একটা বস্তু, কি বললাম? এটা চোর। কি বললাম? এটা চোর। তো এই দিক দিয়ে একটা বল দিতেছো, এই দিক দিয়ে পিটানো হচ্ছে, এদিক দিয়ে দিচ্ছ, এদিক দিয়ে দিচ্ছ, এদিক দিয়ে দিচ্ছ, এদিক দিয়ে দিতেছো, এদিকে দিচ্ছ, এদিকে দিচ্ছ, সবাই মিলে ওরা পিটাইতেছো। ঠিক আছে, যদি পিটাও তাহলে চিন্তা করো প্রত্যেকটা বলের কারণে একটা লব্ধি বল, একটা ভরবেগ আছে না? কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম না যে প্রত্যেকটা মানে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে আমি একটু ধরে নিচ্ছি, এটা ধরো যে F1 বল, এটা হচ্ছে তোমার F2 বল। আচ্ছা আমি এখানে ধরো যে এই ধরো চিন্টু, এই ধরো হচ্ছে পিন্টু, তারপর ধরো যে এই হচ্ছে এই ধরো এখানে ধরো যে চিন্টু পিন্টু, আর কি আছে মিন্টু, তারপর কি ধরো যে এটা হচ্ছে তোমার চিন্টু পিন্টু মিন্টু, তারপর কি আছে এ ধরো মোটু, এটা হচ্ছে মোটু, তারপর ধরো যে এ হচ্ছে তোমার পাতলু। ঠিক আছে, এই হচ্ছে পাতলু পেট, তারপর ধরো যে এই হচ্ছে সুইংগাম স্যার FS, তারপর ধরে নিলাম এখানে তোমার ডোরিমন, মানে এখানে ডোরিমন না, এটা হচ্ছে টম। বুঝতে পেরেছো? আর এই ধরে নাও এখানে আছে জেরি। তা আমরা কয়টা বল দিয়েছি? অনেকেই দিয়েছি, তাই না? এদিক দিয়ে বল করতেছে চিন্টু, এদিক দিয়ে বল প্রয়োগ করতেছে পিন্টু, এদিকে মিন্টু, এদিকে মোটু, এদিকে পাতলু, এদিকে সুইংগাম স্যার, এদিকে হচ্ছে কি, এদিকে দিচ্ছে কি টম, এদিকে হচ্ছে জেরি। আচ্ছা আরেকজন ক্যারেক্টার বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার ডক্টর জাটকা। ডক্টর জাটকা বাকি আছে, তাই না? সো আমরা ডক্টর জাটকাকে নিয়ে আসলাম। এই ধরো ডক্টর জাটকা, আমি এখানে লিখে দিচ্ছি ডিজে। ডিজে মানে কি ডক্টর জাটকা। সো লক্ষ্য করো এইখানে যে আমরা বল প্রয়োগ করি, সবাই মিলে বল প্রয়োগ করতেছে, প্রত্যেকটার ভরবেগ একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করতেছে। এই বলের জন্য একটা ভরবেগ আছে কত? mv বা p, এটা কত আছে? mo, এর ভরবেগ কত? o, এর ভরবেগ কত আছে? এর ভরবেগ হবে pat। ঠিক আছে, এর ভরবেগ যেটা আছে এটা হচ্ছে তোমার ps, এর ভরবেগ হবে p dj, এর ভরবেগ কত আছে? p t, এর ভরবেগ আছে ধরো যে p j, এর ভরবেগ আছে p c, আর এর ভরবেগ আছে pp, এর ভরবেগ আছে p m। প্রত্যেকটা এবার চিন্তা করো, তাহলে এই ভরবেগ এদিকে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে। বলের নিরপেক্ষ নীতি দ্বারা বোঝাচ্ছে একটা ছোরের মধ্যে একটা ছোরকে সবাই মিলে পিটালেও সবাই যে বলটা প্রয়োগ করছে প্রত্যেকের একটা ভরবেগ আছে, কোনো ভরবেগ কার উপর নির্ভরশীল না। তুমি তোমার ইচ্ছে মতো পিটাচ্ছ, তোমার বাবা তোমার মানে ইচ্ছা মতো পিটাচ্ছে, তোমার ভাই ইচ্ছে মতো পিটাচ্ছে, কিন্তু প্রত্যেকে যে বল প্রয়োগ করতেছো, এই প্রত্যেকের বলের কারণে যে ভরবেগটা সৃষ্টি হচ্ছে, এখানে কে কারো বল কারো উপর নির্ভরশীল না। প্রত্যেকের জন্য বল আলাদা,
প্রত্যেকের জন্য এখানে বল স্বাধীন এবং এই বলের কারণে ভরবেগের পরিবর্তন একটা দিকে ঘটছে। প্রত্যেকটা বলের এক একটা করে নির্দিষ্ট ভরবেগ থাকবে এবং এই ভরবেগটা একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। এই যে বলের স্বাধীনতা আছে, বল এখানে স্বাধীন, বল নিজের মতো করে ক্রিয়া করছে, এটাকে বলেছি আমরা বলের নিরপেক্ষ নীতি। কারণ এখানে কোনো বল কার উপর নির্ভরশীল না, প্রত্যেকটা বলের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বলের একটা নির্দিষ্ট দিক আছে, প্রত্যেকটা বল এখানে স্বাধীন। এই জন্য বলছি এরা যেহেতু নিরপেক্ষ, এজন্য বলছি এটা হচ্ছে কি, এই নীতিটাকে বলি বলের নিরপেক্ষ নীতি। সবাই কি ক্লিয়ার হতে? এখানে সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো সংজ্ঞাটা হচ্ছে এরকম। কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, তবে প্রত্যেকটি বলের ভরবেগের পরিবর্তন স্বতন্ত্র একটি নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, নির্দিষ্ট দিকে ক্রিয়া করে। আচ্ছা, এখানে বলে দিয়েছে ক্রিয়া করলে, তো ভরবেগের পরিবর্তন একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, কারণ ভরবেগের পরিবর্তন একটা ফ্যাক্টর আছে, নির্দিষ্ট দিকে ক্রিয়া করে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এই যে নির্দিষ্ট দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, এখানে নির্দিষ্ট এবং একটি বল ক্রিয়া করে এবং একটি বল অন্য বল দ্বারা প্রভাবিত হয় না। একটি বল অন্য বল দ্বারা প্রভাবিত হয় না। একই বলের নিরপেক্ষ নীতি বলে, নিরপেক্ষ নীতি বলে। আচ্ছা, তো আমরা এখানে গেলাম, দেখো যে বলছে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয়, তাহলে প্রত্যেকটা বলের একটা ভরবেগের পরিবর্তন নির্দিষ্ট দিকে ঘটবে। প্রত্যেকটি বলের ভরবেগের পরিবর্তন স্বতন্ত্র একটি নির্দিষ্ট দিকে ঘটবে। স্বতন্ত্র বলতে কি, মানে প্রত্যেকটা বলের একটা করে ভরবেগ থাকবে এবং এই ভরবেগটা একটা স্বতন্ত্র মানে নিজের মতো করে একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, স্বাধীনভাবে ক্রিয়া করে এবং একটি বল অন্য বলের উপর কি, একটি বল অন্যটি দ্বারা প্রভাবিত হয় না। এই যে একটা বল আরেকটা বলের উপর নির্ভরশীল না, মানে কি স্বাধীন, এটাকে বলছি বলের নিরপেক্ষ নীতি। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, এখানে আর কে থাকবে বলো তো? বলের নিরপেক্ষ নীতি গেল আমাদের। সো একটু আমরা দেখি ঘাত বল। এবার হচ্ছে ঘাত বল আছে আমাদের।